আচ্ছা, স্ক্রিন শেয়ার বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে তো অনেকে বেশি কনফিউশন থাকবে না আসলে। যেটা যে অনেকে আমাকে স্যার বলে, অনেকে আমার ভাইয়া বলে, তো দুইটা আসলে কনফিউজ হইতে পারে, বা আপনি অনেকে ভাবতে পারেন যে আমি আসলে কি বলবো, স্যার বললে ভালো হবে নাকি ভাইয়া বললে ভালো হবে, বা এটা বললে কি হইতে পারে, এরকম অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। তো আসলে আমার স্যার বলাটা উচিত না, যেহেতু আমার আপনাদের এজের তুলনায় আমি এত বেশি বড় না। হ্যাঁ, সো ভাই বলতে পারেন, বা যারা আমার বড় তারা আসলে আমাকে আমার নাম ধরে বলতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমি দুইটাই দেখি ভাই। ঠিক আছে, তো স্যার বলাটা আসলে উচিত, আমি আমি নিজে প্রেফার করি না আর কি। হইতে পারে আপনাদের যদি এজ থেকে বড় হয় তাহলে তো ভাইয়া, আর যদি না হয় তাহলে তো নাম ধরে বলতে পারেন। ঠিক আছে? তো আশা হ্যাঁ করি আর ভাই। কেউ স্যার বলবেন না। তো স্যার জিনিসটা আসলে আমার কাছে আহ, আমি নিজের এজের তুলনায় আমি প্রেফার করি না আর কি, আমার কাছে কিরকম আনইজি লাগে। ওকে। আচ্ছা, আমাদের আজকের ক্লাস, আমাদের টুলস পরিচিতি চলে গেছে। সো আজকের ক্লাস হচ্ছে আমরা মেনু পরিচিতি। সো মেনু পরিচিতি দুইটা ক্লাস ধরলেও মেবি দুইটা ক্লাস হইতে নাও পারে। যদি আমি মানে কিছু শর্টকাটে দেখাবো, শর্টকাট বলতে প্রয়োজনীয় সবকিছু দেখাবো, মানে অপ্রয়োজনীয় তো কোনো টুলস আমরা নিয়ে সময় নষ্ট করবো না। হ্যাঁ ভাই ভাই। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, জি বলেন। ভাই এই যে আমরা শেডো করতে গিয়ে দুইটা শেপ নিচ্ছিলাম না, তো উপরের শেপ থেকে আমরা নিচে পাঠাবো কিভাবে? এটা পাই নাই। হ্যাঁ, কথাটা বুঝি নাই ভালো করে। মানে শেডো তৈরি করতে গিয়ে তো আমরা দুইটা রেক্টেঙ্গুলার রাখছিলাম। ওই দুইটা রেক্টেঙ্গুলার ভিতরে মানে উপরেরটাকে আমরা নিচে বা নিচেরটাকে উপরে ভাবো কিভাবে? শ্যাডোর ক্ষেত্রে আপনি কি মানে অবজেক্টের উপর নিচে কথা বলতেছেন? জি জি জি। আচ্ছা, আমরা দেখি আমাদের ক্লাসে মেবি আমরা এমনি রাইট বাটনের কিছু জিনিস দেখাবো, যেগুলো তো আমার ওই মেনু থেকে চলে আসবে। সো আমি আজকে রাইট বাটনের কোর্সটি দেখাবো, জাস্ট রাইট বাটনে আমরা কি কি অপশন পাচ্ছি। ঠিক আছে? সো আচ্ছা এক্ষেত্রে ভাই। মেবি অনেক কিছু জানতে পারবেন। আমি আশা করি আপনার প্রশ্নটা আজকে তো এই ক্লাস থেকে কমপ্লিট হয়ে যাবে। ওকে। সো আমরা তো এখানে অ্যাড করে ফেলবো রাইট বাটনের ক্লাসটা। আচ্ছা, এখন আসে, আমি একটু কেউ বুঝে ডিজাইন করে ট্রাই করছেন নিজে নিজে? হ্যাঁ ভাই, ট্রাই করো। চেষ্টা করবেন আসলে কি নিজে কিছু একটা করার। আর এখন যতটুকু শিখছেন, যেই টুলস দেখবেন, ওই টুলস আপনি কি করতে পারেন, আপনি যত ঘাটাঘাটি করবেন আপনার মাথা তত খুলতে থাকবে। ডিজাইনের যে বিভিন্ন যে শিয়াগুলা মানে মাথা ক্রিয়েটিভিটি কাজ করা শুরু করবে, বুঝছেন? কারণ আগে তো ডিজাইন দেখছেন কিভাবে করে, হয়তো এটা নিয়ে আপনার কনফিউজ যাচ্ছিলেন যে আসলে তারা কিভাবে করে, কিন্তু এখন আপনি যত ঘাটাঘাটি করবেন যে এটা কিভাবে করছে, এই টুলস দিয়ে কি হয় কি হয় না, এভাবে ট্রাই করবেন, দেখবেন যে হয়ে গেছে। হইতে পারে, না হলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, এই টুলস গুলোর বিষয়ে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা ওয়েবটি সিলেক্ট করে নিতে ঝামেলা করে। ওকে। আচ্ছা, আজকে আমরা রাইট বাটনের যে এইখানে রাইট বাটনে আমরা কি কি অপশন পাচ্ছি সেগুলো নিয়ে কাজ করবো, যে কোনটা কি কাজ করে। যেমন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসছে, দেখছেন? প্রথমেই সরাসরি কোনো কিছু সিলেক্ট না করলে, বা ধরেন আমি একটা নিলাম, নিলাম, যদি সিলেক্ট না করি সরাসরি কি হচ্ছে, সরাসরি আপনার হচ্ছে কয়েকটা অপশন আছে। আনডো রেক্টাঙ্গল মানে রিডু আনডো অপশন আছে, যেটা কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড, বা কন্ট্রোল অল্টার জেড, যেটা আপনারা উইন্ডো মানে ভার্সন অনুসারে দুইটা দুই রকম, তো সো দুইটা বলতেছে, একটা হচ্ছে কন্ট্রোল শিফট জেড আর একটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড। ঠিক আছে? সো দুইটা হইতে পারে। সো এই জিনিসগুলো রাইট বাটন ক্লিক করলে পেয়ে যাবেন, রেডু, আনডো, তারপর হচ্ছে রিডু। ঠিক আছে? জুম ইন জুম আউট, এটা আমি দেখাইলাম যে জুম ইন জুম আউট এখান থেকে করতে পারেন, আবার ওইখান থেকে করতে পারেন। ঠিক আছে? যেটা হচ্ছে আপনার দুই ভাবে দেখা যায়, একটা হচ্ছে কন্ট্রোল স্পেস, তারপর হচ্ছে মাউস ক্লিক করলে জুম হবে, জুম ইন হবে, আর কন্ট্রোল অল্টার স্পেস চাপ দিলে জুম আউট হবে।
আর আরেকটা হচ্ছে কন্ট্রোল প্লাস দিলে জুম ইন, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট। ঠিক আছে, এটা তো আপনার তো মনে আছে? হ্যাঁ ভাই। ওকে, সো এখানে দেখেন এই জিনিসগুলো আবার শর্টকাটে দেওয়া আছে। ওকে, এরপর আসে নিচের অপশন হচ্ছে শো রোলার। শো রোলারসটা হচ্ছে আপনার এই চারিদিকে রোলার দেখাবে, আপনি যেটা কত মাপে নিয়েছেন, কোথায় আছে, সবকিছু এখান থেকে দেখতে পারবেন রোলারটা। তো রোলারটা এখানে ক্লিক করলে দেন শো রোলার এসে পড়ছে। ঠিক আছে, আর শর্টকাট এটা কিভাবে করবেন, কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিলে রোলার শো হবে, কন্ট্রোল আর দিলে রোলার হাইড হবে। দেখেন কন্ট্রোল আর দিলে রোলার শো হচ্ছে আর রোলার হাইড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা রোলার, এখন রোলার দিয়ে আমরা কি নেব, রোলার দিয়ে আমরা গ্রিড নেব। মানে গ্রিড নিতে সহজ হবে, কিন্তু এমনি চাইলে তুমি গ্রিড নিতে পারবেন। ঠিক আছে, ইয়াতে চাইলে আপনি গ্রিড নিতে পারবেন, কিন্তু রোলারের মাধ্যমে দেখেন শো গাইড আছে না, এই গাইড, সরি এই গাইড নিতে পারবেন। সো গাইডের অপশন এখানে আছে, কিন্তু এখানে রোলারটা ওপেন করলে আপনি গাইডটা সুন্দর করে নিতে পারেন। ধরেন আপনার এটা রেক্টেঙ্গুলার একটা গাইড কি, আর আরেকটা আছে, একটা হচ্ছে গ্রিড আর একটা হচ্ছে গাইড, দুটো অপশন আছে বুঝছেন। গ্রিড, আমি দেখেন রাইট বাটন ক্লিক করলাম, এখানে যদি শো গ্রিড দেখায়, গ্রিড মানে আমরা গ্রাফ তো দেখতে চিনি না। হ্যালো, হুম। হ্যাঁ হ্যাঁ ভাই। গ্রাফ তো চিনি আমরা। সো গ্রাফ হ্যালো। দেখেন, গ্রিড মানে হচ্ছে গ্রাফটাই, ফুল গ্রাফটা। এখানে এখানে প্রত্যেকটা ইয়ে হচ্ছে আপনার সমান, স্কোয়ার সমান, মানে প্রত্যেকটা এইগুলো সমান। যদি আপনি বড় করে ধরেন তাহলে বড়গুলো সব সমান। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো এই হচ্ছে, এটা হচ্ছে গাইড, গ্রিড আর কি। গ্রিড দিয়ে আমাদের তো তেমন কাজ করবে না, কিন্তু আমাদের গাইড দিয়ে কাজ করবে। এই গাইড শো, আচ্ছা এখানে গাইড নেওয়া নাই, কোনো গাইড নিছি না এখানে পর্যন্ত। তো নিতে হয় কিভাবে, প্রথমে রোলারটা ওপেন করে নেবেন আপনার মাউস থেকে, এখানে শো রোলার অথবা হাই হাই, এই তো নাই রোলার নাই, শো রোলার দিয়ে নিতে পারেন, অথবা শর্টকাটে কন্ট্রোল আর দিয়ে নিতে পারেন রোলার আসলে। এখন কি করবেন, ধরেন আপনার এইখানে একটু দাগ দিবেন, যে এটা এই পর্যন্ত দাগ হবে। আমরা ভিজিটিং কার্ড করতে গেলে এরকম রোলার নেব, তারপরে প্রিন্ট আইটেম কাজ করতে গেলে এইগুলো নিয়ে বেশি কাজ করব। এরপরে কি করব, মনে করেন আমি একটা শেপ, এইটার একটা গাইড নেব। ঠিক আছে, যে এটা হচ্ছে এর মাপটাই থাকবে। আমার যদি এটা আমি ছোট বড় করি, তখন ওই মাপটা সেম সবসময় সেম থেকে যাবে। ঠিক আছে, কি আসলো তো এখন, ও শিট, মিস করে ফেলছি মনে একটু। ওকে, আমরা এখন এই রোলার থেকে কিভাবে গাইড আনবো এটা দেখবো। জাস্ট আপনি কি করবেন, এই রোলার উপর গিয়ে মাউসটা রেখে জাস্ট ক্লিক করে টান দা নিয়ে আসবেন। নিয়ে আসলে দেখেন এটা কি একটা দাগ দেখা যাচ্ছে, তাই না? দাগটা নিয়ে এসে আপনার এই সাইডে একদম হুম। এখানে রাখবেন, রাখলে দেখেন এই যে মিলে গেছে, ছেড়ে দেন। এখন দেখেন এই গাইডের, এই গাইডটা, এখানে একটা গাইড দাগ হয়ে গেছে, এটা হচ্ছে আপনার গাইড। ঠিক আছে, হুম আবার হুম। হুম। রোলার থেকে এখানে টান দিয়ে আবার এই পাশে নিয়ে ছাড়েন, এই দিকে। তো এখন এই দিক দিয়ে আবার গাইড হয়ে গেছে। এখন আপনার এই পাশে গাইড দিচ্ছে, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, এইভাবে গাইড, আবার এইভাবে আনতে পারেন, তাই? ঠিক আছে, এটা হচ্ছে এখান থেকে একবার এইভাবে আনতে পারেন সোজাগুলো, এইভাবে আনতে পারেন বাঁকাগুলো, আবার চাইলে এই দিক দিয়ে সবগুলো আনতে পারেন। কিরকম, আমি একটু জেড দিলাম, কন্ট্রোল জেড, জাস্ট এটা টান দেয় না, আপনি কি করবেন, অল্টা চাপ দিবেন, দিলে কি হবে, এই জিনিসটা রোটেট হয়ে যাবে। ঠিক আছে, হুম হুম। স্যার বুঝলাম না স্যার, কি করব? এটা হচ্ছে আপনি একদিক থেকে সবগুলা গাইড নিতে পারেন। এই দুইটা গাইড আমি আবার হিডেন মানে আনডু করলাম। এখন আপনার একটা হচ্ছে কি, এইখান থেকে যে রোলার থেকে যে গাইড গুলো আনবেন, এগুলো সব লম্বালম্বি। ঠিক আছে, মানে কলাম আকার, বা আপনার যেটা বলে আহ, এটা কি বলে লম্বালম্বি জিনিসটা কি বলে, বুঝতেছি না, পোর্ট্রেট তো বিষয়, কলাম কলাম বলে, কলাম হ্যাঁ কলাম। কলাম স্টাইল যেটা আসবে আর কি, সেটা আপনি এইভাবে আনতে পারেন। আর ল্যান্ডস্কেপ যেটা আছে, ল্যান্ডস্কেপ আপনার উপর থেকে নিতে পারেন। ঠিক আছে, এই উপর থেকে এইভাবে দেখছেন, ল্যান্ডস্কেপ কিন্তু বাঁকা করে আসছে সরাসরি, কোনো কিছু আমি মাউসে কিবোর্ডে কোনো কিছু চাপি নাই। কিন্তু আপনি চাইলে এখান থেকে আনতে পারেন, এইভাবে এনে জাস্ট অল্টার চাপ দিলে এটা দেখবেন বাঁকা হয়ে গেছে। মানে আপনি যদি হাত ভালো চলে, তখন তো আপনি উপরে আবার যেতে চাইবেন না, আপনি এখান থেকে টানতে টানতে মনে করুন অভ্যাস হয়ে গেলে, তখন এখান থেকে বারবার এইভাবে টান দিবেন। অলটা ধরে রাখতে হবে, ধরে রাখলে কিন্তু এটা এরকম বাঁকা হবে, আদারওয়াইজ কিন্তু বাঁকা হবে না। আপনি যদি এভাবে ধরে যাবে, অলটা ধরে দেখেন বাঁকা আছে, ছেড়ে দিলে আবার সোজা যাবে, এই সোজা গেছে, দেখছেন? বুঝতে পারছেন, এটা এইগুলোর বলা হয় গাইড, এগুলো বলা হয় গাইড। এই গাইড গুলা কখনো প্রিন্টে আসে না, প্রিন্টে এইগুলো গাইড গুলা কখনো আসবে না।
এগুলো হচ্ছে জাস্ট আপনার মার্ক করার জন্য আপনি এগুলো নেবেন। ঠিক আছে, এখন আমি এভাবে গাইড নিলাম এই রুলার থেকে আমি গাইড গুলো নিলাম, কিন্তু এই গাইড গুলো দেখেন আমি এইভাবে টান দিলে কি হচ্ছে, এটা সিলেক্ট হচ্ছে, দেখেন এটা সিলেক্ট হচ্ছে, আমি এই যে না মুভ হচ্ছে, তাই না? কিন্তু আপনি যদি কোনো কিছু মার্ক করেন যে এটা এই এই মাপে হবে, তখন এটা যদি মুভ করে তাহলে কিন্তু আমরা অরিজিনাল মাপটা নড়ে যাবে, তখন আর সেম থাকবে না। ঠিক আছে, সো কি করতে হবে, আপনি জাস্ট কোনোটা সিলেক্ট করবেন না, জাস্ট খালি জায়গা বা যে কোনো জায়গায় মানে কোনো শেয়ার উপর না, অবজেক্টের উপর না, জাস্ট মনে করেন এই আর্টবোর্ডের উপরে বা এখানে রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে লেখা আছে লক গাইডস, দেখছেন, এটা ক্লিক করবেন। তার মানে কি হচ্ছে, আমার গাইডটা এখন আর সিলেক্ট হবে না, দেখেন যতগুলো ইয়ে আছে কোনো এই একটা সিলেক্ট হবে না, এটা কোনো নড়বে না, দেখছেন? ওকে, এখন ধরেন আপনি হ্যাঁ ডিজাইন স্যার। করলেন, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, জি স্যার। ওকে, এখন দেখেন আরেকটা বিষয়, এখন ধরেন আপনার এই গাইডগুলো আপনি মার্ক করছেন যে হ্যাঁ এটা আমার এটা হচ্ছে আমার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার বক্সটা বা রেক্টেঙ্গুলার যে একটা সাইজটা। এখন আপনি চাচ্ছেন যে এই গাইডগুলো আপাতত হাইড থাক, আমি ডিজাইন করি, পরবর্তীতে কোনো সমস্যা হলে চেক দিয়ে নেবো যে ঠিক আছে কিনা। ঠিক আছে, সো কি করবেন, হাইড করবেন কিভাবে, জাস্ট যে কোনো মানে যে কোনো জায়গায় মানে কোনো ব্ল্যাঙ্ক জায়গার মধ্যে কি করবেন, রাইট বাটন ক্লিক করে হাইড গাইড লেখা আছে, দেখেন হাইড গাইড দেন, তখন গাইডটা কি হচ্ছে, লক হাইড হয়ে গেছে, এখন এটা দেখাচ্ছে না। আপনি এটা ডিজাইন করেন, হ্যাঁ, ধরুন এবার আপনি একটু মুভ করলেন, এখন আপনার গাইডটা আপনি মিনি করতে দেখবেন, রাইট বাটন ক্লিক করবেন, করার পরে শো গাইড, এই দেখেন আপনার ডিজাইনের মাপ। এখন আপনি আবার কি করতে পারবেন, এভাবে টান দিলে এভাবে মিলাইতে পারবেন। বিষয়টা ক্লিয়ার হয়েছেন? স্যার এইটা তো স্যার লক করলাম স্যার, আনলকটা কিভাবে করবো একটু আবার বলবেন? জি, আবার বুঝি নাই, বুঝলেন হয়তো না। আর কি আমার লক করা আন্ডার গুলোকে আমি হলো আনলক কিভাবে করবো? আর আবার রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে দেখেন আনলক গাইড, যেখান থেকে লক করবেন এখানে আবার আনলক আসবে, লক আপনি লক করা থাকলে আসবে আনলক, যখন লক করা থাকবে তখন আনলক গাইড, আর যখন আনলক থাকবে তখন বলবে লক করার জন্য। এখানে এই ক্ষেত্রে কিন্তু কোনো অবজেক্ট সিলেক্ট করা থাকবে না, মনে করেন এটা সিলেক্ট করা থাকতে পারবে না, এবার সিলেক্ট করে এবার যদি খালি জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা বিষয়টা আসবে। বিষয়টা আমি আবার বলি, আমার এখানে কোনো অবজেক্ট সিলেক্ট করা থাকতে পারবে না, যদি আমি এখানে সিলেক্ট করলাম এটা, কিন্তু আমি এখানে যদি রাইট বাটন ক্লিক করি না, তখন কিন্তু এইটাতে অপশনগুলো কাজ করবে, বাকি এইগুলো আর আসবে না। ঠিক আছে, এটা একদম একটা খালি জায়গায় আগে ক্লিক করে নিতে হবে, ক্লিক করে নিয়ে সব ধরনের যত অবজেক্ট আছে এগুলো ক্লিক ছেড়ে দিতে হবে। আচ্ছা, কার যেন একটু সাউন্ড হচ্ছে, একটু আমরা মিউট করি। কাটতে সাউন্ড হচ্ছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন আমি যেটা বিষয় বলতেছিলাম যে আপনার কি কি বলতেছিলাম যে ভুলে গেলাম, গাইডের যে বিষয়টা লক করা আনলক করা বিষয়টা, এবার প্রত্যেকটা জিনিসের লক, যেখানে হাইড আছে এখানে শো আছে, আবার শো এই দেখেন শো, আবার এখানে হাইড, এরকম লক এবং আনলকটা সেম। ঠিক আছে, আর এই জিনিসটা কখনো আমি বললাম কি, আপনার যে কোনো একটা অবজেক্ট ধরেন আপনি এখানে নিলেন, এখানে একটা আমি নিলাম, নেওয়ার পর এটা কি করলাম, আমি দুইটাকে হাইড করে দিলাম, দুইটাকে হাইড করা। এখন আমার একটা সিলেক্ট আছে, আমি ধরে নেবে আছে, আমি যেখানে ক্লিক করি কোনো কিছু সিলেক্ট করা নাই, তাহলে আমার এই অপশনগুলো আসবে। কিন্তু যদি আমি এখানে ধরেন এটাও সিলেক্ট করি বা এটাও সিলেক্ট করি, কিন্তু এটা এখানে সিলেক্ট করে এখানেও খালি জায়গার মধ্যে আমি রাইট বাটন ক্লিক করি, যে অপশনগুলো শো করবে এটা হচ্ছে এইটার। ঠিক আছে, এখান থেকে তাহলে এটা দেখেন, আমি একটু বোঝাই, আমি যদি রোটেট করি তাহলে বুঝবেন যে না, হ্যাঁ ঠিক আছে, কাজ করতেছে কিনা, দেখেন এই যে রোটেট অপশন দেখাচ্ছে, এই দেখছেন, তার মানে আমি এটা সিলেক্ট, যেটা সিলেক্ট করছি ওইটা আমার এখানে কাজ করবে আর কি, এখানে অপশন আসবে। তাই কি করতে হবে, জাস্ট একটা ব্ল্যাঙ্ক জায়গাতে ক্লিক করে সবগুলো ছেড়ে দিতে হবে, সিলেকশন ছেড়ে দিয়ে তারপর আমরা এরপর আমরা কি করব, এই দেখেন, তারপর আগে সিলেক্ট করব, দেন আমরা লক করব বা হাইড করব, যে কোনো যেটাই করি। ঠিক আছে, এটা কিন্তু সবসময় আপনার রোলার শো হাইডের বিষয়টা, জুম ইন আউটের বিষয়টা ওই রকমই, কিন্তু এটা গেল একটা কথা। এখানে দেখেন আর কিছু অপশন আছে, সিলেক্ট। আচ্ছা, এখন আসেন কিছু কথা, এই যেমন এটার আমি একটু কালার দিই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। ধরেন আমি এটা একটা কালার দিলাম, এটা এখানে আমি আর একটা দিলাম,
এখানে আর একটা দিলাম, এবং এটার এখানে একটা উপরে একটা রাখলাম, এইরকম এটার কালার দিলাম কালো। আচ্ছা এখানে কতগুলো হয়েছে, অনেক, প্রায় তো এই। আচ্ছা এখানে হচ্ছে প্রায় চারটা অবজেক্ট, ঠিক আছে। এখন আপনি সিলেক্ট করবেন, ধরেন কোনোটা সিলেক্ট করার নাই, আপনি রাইট বাটন, আপনি যদি নাম্বার গোনা থাকে বা অল্প অবজেক্ট হয় তাহলে এই ক্ষেত্রে একটা সুবিধা পাবেন, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অপশন আছে দেখছেন, এখানে কোনোটা সিলেক্ট নাই, তাহলে আপনাকে কি করতে পারবেন, মাঝখানেটা সিলেক্ট করতে পারবেন না। কারণ হচ্ছে এখানে কি কি অপশন আছে দেখেন, ফার্স্ট অবজেক্ট এবং উপরে সব প্রথম অবজেক্টটা, অথবা লাস্ট অবজেক্ট ভ্যালু, যে নিচের সবচেয়ে শেষ অবজেক্টটা, আর নেক্সট অবজেক্ট আছে একটা, দুটো অবজেক্ট আছে, নেক্সট অবজেক্ট অ্যাবভ উপরে, অথবা নেক্সট অবজেক্ট ভ্যালু নিচে। যেহেতু এই বিষয়গুলো নাই, না থাকার কারণে আপনাকে ফার্স্ট অবজেক্ট অথবা লাস্ট অবজেক্ট সিলেক্ট করতে হবে। ধরেন আমি এখান থেকে ফার্স্ট অবজেক্ট দিলে দেখবেন যে আমার প্রথম যে অবজেক্টটা উপরের দিক দিয়ে এবং তাহলে এই জিনিসটা সিলেক্ট হবে, কোনটা, এইটা দেখেন, আমরা সিলেক্ট হয় নাই, কাজ করা নেই, সিলেক্ট অটোমেটিকলি। আচ্ছা অন্য কারো একটু চেক করেন তো, আমারটা কোনো প্রবলেম নাকি, সিলেকশনে এখানে সিলেক্ট থেকে ফার্স্ট অবজেক্ট অথবা লাস্ট অবজেক্ট, ওকে। আচ্ছা এই জিনিসটা আমি একটু ক্লিয়ার হয়ে আমি আবার দেখাচ্ছি। তার মধ্যে আমি একটু দেখাই নাই, সিলেকশনে যে বিষয়টা তো আসছে না, আমি পরের লাইন দেখাচ্ছি। আর হচ্ছে আউটলাইন, এই জিনিসটা কি, হ্যাঁ, আউটলাইন বিষয় হচ্ছে আপনার টেক্সটের ক্ষেত্রে যে আসে, এটা যে এটা আপনার টেক্সট, তো এটা হচ্ছে এডিটেবল। এখন আপনি চাইলে কিন্তু দেখেন, আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই টেক্সটটা কি, এটা হচ্ছে এডিটেবল। আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো টেক্সট এইভাবে দিতে পারেন বা এটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, আপনি দিতে পারেন। কিন্তু এটা যদি আপনি আউটলাইন করে দিবেন, ক্রিয়েট আউটলাইন, আউটলাইন যেটা, ও এই আউটলাইন আছে, সেই আউটলাইন এক না তখন আসছে। আচ্ছা এই আউটলাইন দিলে আপনার কি হচ্ছে দেখেন, ওই যে আপনার মনে আছে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেছিলাম, তখন এটা সম্পূর্ণ আউটলাইন চলে আসে, যাতে মাপটা আমার এখান থেকে মিলে। এই আউটলাইন তো কখন নিবেন, ধরেন আপনি মিলাইতে পারতেছেন না, তখন এই আউটলাইন দিয়ে কি করতে হবে, আপনি মিলাইতে পারবেন এটা, তখন দেখবেন যে একদম একুরেট দাগে দাগে মিলছে কিনা। কারণ হচ্ছে কি, আপনার যদি আউটলাইন না থাকে, কন্ট্রোল ওয়াই দিলে আবার কিন্তু আগের মতো চলে আসবে, এটা আউটলাইন এই যে বিষয়টা। আপনার এখান থেকে জাস্ট আনসিলেক্ট করে আউটলাইন দিলে চলে আসে, আবার আউটলাইন দেন, জিপিইউ প্রিভিউ আসে, জিপিইউ যেটা গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের মাধ্যমে দিয়ে আসবে, ঠিক আছে। এইখান থেকে কি করতে হয়, আমি কখনো হতে পারে এইভাবে মিলাতে গেলে মিলে নাই, কোন কারণে এরকম হইতে পারে আর কি, যখন বড় বড় অবজেক্ট নিয়ে কাজ করবেন তখন এই সমস্যাটা হবে। এই ক্ষেত্রে আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল ওয়াই, অথবা ওইখান থেকে আউটলাইন দিয়ে আপনি দেখতে পারেন। এরপর আপনি দেখবেন যে এটা কি মিলছে কিনা, দেখেন মিলে নাই, এরকম হবে কিন্তু, ঠিক আছে। তো তখন এটাতে এইভাবে মিলাই দিতে পারেন, এই আউটলাইন আর কি। ওকে, এটা হচ্ছে শুধু আউটলাইন। আর ক্রিয়েট আউটলাইন অবজেক্ট এটা আসতেছে আমাদের সিলেকশনের পরে, যে আমরা দেখবো এগুলা। ওকে, তাহলে আমাদের নরমালি যেই এখানে অপশনগুলো সিলেকশন বাদে আমি আসছে, বাকি সিলেকশন হচ্ছে যে এটা এখন কাজ করতেছে না, আমি পরের ইয়াতে দেখাচ্ছি, এই সিলেকশনে, অবজেক্ট সিলেকশনে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আসেন, আপনি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করছেন, বা এটা যদি ভেক্টর কোনো রেক্টেঙ্গুলার হয়, বা কোনো, আমি একটু পেন টুল দিয়ে কিছু করে দেখাই, তাহলে সবকিছু হিসাব হবে একসাথে। এই ধরেন আমার এখানে কি, এটা হচ্ছে স্টক, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার, এগুলো সব রেক্টেঙ্গুলার, ঠিক আছে। এটা হচ্ছে আপনার টেক্সট, তিন ধরনের না, হ্যাঁ তিন ধরনের। এখন তিনটাতে কিন্তু কিছু কিছু অপশন চেঞ্জ পাবেন। এখানে আমি যদি রেক্টেঙ্গুলার দেই, তাহলে আমার কি আসতেছে, রিড ওয়ান আমরা দেখছি,
মেক পিক্সেল পিক্সেল পারফেক্ট। সো এখানে হচ্ছে কি আপনার সিলেকশন যে ইয়াটা এটা কি পিক্সেল পারফেক্ট কিনা, কখনো কখনো একটু বাঁকা তেরা হইলে এই জিনিসটা ইয়া লাগে আর কি, পিক্সেলের যে বিষয়টা একদম ঠিক আছে কিনা। কিন্তু আসলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই পিক্সেল পারফেক্টটা আসবে না, যদিও ওইটা হয় আপনার ওয়েবের ক্ষেত্রে কাজ লাগতে পারে। আমি স্ট্রোকটা হাইড করে দিলাম। সিলেক্ট আর্ট অলরেডি পিক্সেল পারফেক্ট। হ্যাঁ, এখানে এমনিতে এটার কোনো কাজ আপনার আসবে না, মানে গ্রাফিক্স আমাদের তো এখানে আসবে না, তো ওয়েবের এখানে আসবে, কারণ ওইখানে পিক্সেল পারফেক্টে আপনার সিএসএস করতে গিয়ে আপনার পিক্সেল পারফেক্ট একটা বিষয় আসে আসে তারা তো গ্রাফিক্স ওয়েব নিয়ে কাজ করতে তারা ওই বিষয়টা বুঝবেন যে পিক্সেল পারফেক্ট নামে একটা বিষয় আছে, যে সিএসএস এর হিসাবটা মেলানোর জন্য। ওকে, আমাদের এখানে জাস্ট অবজেক্ট সিলেক্ট করলে তারপর আসলো কি পার্সপেক্টিভ, যেটা হচ্ছে আপনাদের ওই একটা হচ্ছে এখানে কি বলে, এখানে তো ইয়ে ছিল না পার্সপেক্টিভ গ্রিড, ওইটা। আর একটা আছে আপনার পার্সপেক্টিভ যে এডিটিং অপশন, ওইটা আমরা দেখাইছি যে আপনার এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছেন আইসোলেট সিলেক্টেড পাথ। আইসোলেট সিলেক্টেড পাথ মানে হচ্ছে কি আপনার ধরেন এখানে গ্রুপ করা আছে তো আনগ্রুপ যেকোনো আছে, জাস্ট এই গ্রুপটা মানে সরাসরি সিলেক্ট হয়ে গেছে, তাই না? দেখেন আমি সিলেক্ট হয়েছে। এখন আমি চাচ্ছি কি আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হচ্ছে, এগুলো সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে জাস্ট এইটা নিয়ে কাজ করবেন, বাকিগুলো আপনার কাজ করার দরকার নেই, আপনি চাইলে কিন্তু হিডেন করতে পারেন, হাইড করতে পারেন, এইগুলো আমি আসতেছি। কিন্তু আপনি জাস্ট এটাই করবেন, বাকিগুলো থাক, যাতে করে আপনি চাইতেছেন এবার মিলাইয়া দেখতেছেন কি দেখবেন কিভাবে কি হচ্ছে। এই ক্ষেত্রে কি করবেন, রাইট বাটন ক্লিক করে আইসোলেট পাথ আছে দেখেন, আইসোলেট সিলেক্টেড পাথ আপনি যখন ক্লিক করবেন তার বাকিগুলা কি হিডেন অবস্থায় আছে, মানে হিডেন মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু মানে আনসিলেক্টেবল, দেখেন আপনি ক্লিক করলেন তো সিলেক্ট হবে না, আপনার এটা সিলেক্ট হবে, ঠিক আছে। এটা এটা কিভাবে করছে, আপনারা জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, করার পরে আইসোলেট পাথ, এটা গেল একটা অপশন। আরেকটা অপশন কি, জাস্ট এটা ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এটা আইসোলেট হয়ে যাবে, ঠিক আছে। দুই নম্বর পার্থক্য দুটো দেখে দিলাম, আইসোলেট হয়ে যেটা একটা ডাবল ক্লিক করে আইসোলেট হয়ে যাবে। এখানে কি স্যার লেফট বাটন ডাবল ক্লিক করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট মাউসের যে আচ্ছা আচ্ছা, প্রাইমারি বাটনটা ডাবল ক্লিক করলে হবে, আইসোলেট হয়ে ঠিক যাবে। আছে। এটা কিন্তু গ্রুপ নন গ্রুপে গেল, আমি গ্রুপ জিনিসটা আমি একটু বুঝাই, গ্রুপ জিনিসটা কি আসতেছে, আচ্ছা একটু আসো। ওকে, এরপর আছে নেক্সট হচ্ছে ওই গ্রুপটা আসছে। গ্রুপ মানে হচ্ছে এখানে একাধিক অবজেক্ট থাকবে, ঠিক আছে। আমার ধরি আমি সবগুলারে কি করলাম, কপি করে নিলাম, কি করলাম সবগুলো সিলেক্ট করে অল্টার ধরে নিলে তো কপি হয়, জানেন তো না। এখন আমি সবগুলো কি করলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। এখন মানে আমি কিন্তু একটা যদি অবজেক্ট ক্লিক করে গ্রুপ দিয়ে দিলেন, গ্রুপ না, তখন তো একটা অবজেক্টই, কিন্তু এখানে আলাদা কোনো আর মানে অবজেক্ট থাকতেছে না, যদিও গ্রুপ হচ্ছে কিন্তু এটা গ্রুপ এটার সাথে কোনো মানে রিলেটেড না, গ্রুপ করলে যে না গ্রুপ করলে কি হতো। আর এখানে দেখেন, এখানে আমি এক সিঙ্গেল থাকার কারণে একটা সিলেক্ট করতেছি, একটা সিলেক্ট হচ্ছে, কিন্তু এখানে গ্রুপ থাকার কারণে এই গ্রুপে যা আছে সব একসাথে সিলেক্ট হচ্ছে, দেখেন এই দেখছেন সবগুলো একসাথে মুভ হচ্ছে না, নড়তেছে, সব ইয়ে করতেছে, সিলেক্ট হইতেছে, মানে এটা হচ্ছে গ্রুপ করা। এখন ওই আইসোলেটের যে বিষয়টা যখন এইভাবে গ্রুপ করা থাকে, ইভেন এমন হইতে পারে এখানে একটা গ্রুপ, তো মনে করেন এখানে একটা গ্রুপ, আপনি আবার আরেকটা এটা কি করলাম, আমি একটা কপি করি, কন্ট্রোল দিয়ে কপি করলাম, এখানে করো একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ করে দুইটা গ্রুপ না, আপনি চাচ্ছেন যে দুইটা গ্রুপকে আবার একটা গ্রুপ করবেন, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করেন, তখন কিন্তু এখানে দুইটা গ্রুপ আবার একটা গ্রুপ, ঠিক আছে। ওকে, এখন আসেন আইসোলেট সিলেক্টেড পাথ যে অপশনটা আছে ওইটার বিষয়টা কি, আপনি জাস্ট যে একটা গ্রুপ মনে করেন যে কোনো একটা গ্রুপের উপর ডাবল ক্লিক করলে দেখবেন এই গ্রুপটা আইসোলেট হয়ে যাবে, আমি এই গ্রুপে ক্লিক করব, ডাবল ক্লিক, এখন দেখেন, আচ্ছা সরি, প্রথম হচ্ছে যে এখানে সবগুলো তো এখন ভিজিবল, এডিটেবল মানে সিলেক্টেবল। প্রথমে আমি যখন যে এখানে গ্রুপে ক্লিক করব, তার মানে এই গ্রুপটাই জাস্ট এখন এডিটেবল হবে, বাকিগুলো কি আনএডিটেবল বা সিলেক্টেড হবে। এই দেন ক্লিক করলাম, এখন তো এটা সিলেক্ট হচ্ছে, এখন আর কিন্তু আলাদা গ্রুপ দেখাচ্ছে না, কারণ হচ্ছে এই গ্রুপে আমি ঢুকে গেছি। এই দেখেন লেয়ার হচ্ছে আমার আপনার লেয়ার অপশনগুলো এখানে আসবে। সো লেয়ারের ভিতরে আমি গ্রুপের ভিতরে ঢুকছি, সো গ্রুপের ভিতরে ঢোকার কারণে বাকি যে অংশগুলো আছে সেগুলো বাদ পড়ছে, জাস্ট এই গ্রুপের অংশগুলো চলে আসছে, গ্রুপ, ঠিক আছে।
এখন আমার দরকার হচ্ছে এই গ্রুপের এই অবজেক্টটা সিলেক্ট করবো, তাহলে আমি আবার ডাবল ক্লিক করি। এখন দেখেন এখন কি হচ্ছে যে এখানে দুইটা গ্রুপ থাকার কারণে, হ্যাঁ, তো একটা যে গ্রুপটা আমি সিলেক্ট করছি এটা এডিটেবল, এখানে সবগুলো এডিটেবল, বাকিগুলো কি আনসিলেক্টেবল বা এডিটেবল, দেখেন আমি ক্লিক করলে কাজ করবে না। এখন আমার দরকার হচ্ছে আবার এইটাই, এখানে যখন আমি ক্লিক করবো তখন বাকিগুলো আবার মানে আনসিলেক্টেবল হয়ে যাবে। তাই আচ্ছা, এই ক্ষেত্রে একাধিক গ্রুপ করার ক্ষেত্রে সর্বশেষ অবজেক্টটা মানে আইসোলেট হয় না, সিঙ্গেলের ক্ষেত্রে আইসোলেট হয়, বাকি সর্বশেষ অবজেক্টের ক্ষেত্রে আইসোলেট হয় না। বিষয়টা বুঝছেন? আইসোলেট হয় না, তার মানে হচ্ছে আমার যখন গ্রুপ একাধিক হবে তখন সর্বশেষ অবজেক্ট যখন আমি গ্রুপে ঢুকবো তখন ওই গ্রুপের আর সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে আইসোলেট হবে না, মাথায় রাখবেন। যে কারণ হচ্ছে আমি দেখেন প্রথমে কিন্তু এই দুইটা গ্রুপের ভিতরে ঢুকলাম, তারপরে এই গ্রুপের মধ্যে আবার এই গ্রুপে ঢুকলাম, এই গ্রুপে ঢোকার পরে এই অবজেক্ট যখন সিলেক্ট করতে যাচ্ছি তখন আর এটা আইসোলেট হচ্ছে না। এই জিনিসটা মাথায় রাখবেন যে একাধিক গ্রুপের ক্ষেত্রে একাধিক গ্রুপের ক্ষেত্রে সিঙ্গেল অবজেক্ট সিলেক্টে আইসোলেট হয় না, আর নরমালি সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে আইসোলেট হয়, আইসোলেট সিলেক্টেড যেটা কি এইভাবে, ঠিক আছে। তো এখানে আমি গ্রুপের যে বিষয়টা আইসোলেট সহ দেখালাম। তো এখন আসেন গ্রুপে আরো কিছু বিষয়। সো আপনার রাইট বাটন ক্লিক করলে কিন্তু আনগ্রুপ এখানে দেখেন, আপনি কিন্তু গ্রুপটারে আনগ্রুপ এখানে সরি সিলেক্ট করবেন, করার পর রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে। এখন দেখেন এটা আবার আলাদা গ্রুপ হয়ে গেছে, দেখছেন? আমি আবার গ্রুপ করলাম, দুইটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, গ্রুপ, এখন কিন্তু দুইটা একসাথে গ্রুপ, এবং রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করে দিলাম, তার মানে হচ্ছে সিঙ্গেল গ্রুপ। ওকে, দুইটা আবার গ্রুপ করি। এখন এটা হচ্ছে আমি নরমালি আমি মাউসে দেখালাম, এখন আপনার মাউস ইউজ করার সময় কই, আপনি মাউস যত কম ইউজ করবেন, কিবোর্ডে যত ইউজ করতে পারেন ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, আমার কথাটা এখন একটু জোরে হয়, আবার একটু আস্তে হয়, একটু বসাতে সমস্যা, একটু অপেক্ষা করেন। ওকে, আচ্ছা, এখন একটা হচ্ছে আমি মাউসে সিলেক্ট করে আমি মাউসে রাইট বাটন ক্লিক করে করে করলাম, কিন্তু আসলে শর্টকাটে কিভাবে করা যায়, কারণ শর্টকাট অনেক দরকার পড়বে আপনার। গ্রাফিক্সে কাজ করতে গেলে আপনার এক হাতে মাউস থাকবে আর এক হাতে কিবোর্ড থাকবে, ঠিক আছে? আপনি এক হাতে কখনো গ্রাফিক্সে কাজ করতে পারবেন না, কখনো সম্ভব না। কারণ এখানে ধরেন আমার কি করতে হবে, আমি এটা মুভ করবো, এভাবে টান দেবো, হয়তো আমার এখানে এটাতে কাজ করবো, কিন্তু এক্ষেত্রে কাজ করতে হলে অনেক একটা ঝামেলা। হ্যাঁ, জুম ইন জুম আউট করতে গেলে আমার জুম ইন জুম আউট, ঠিক আছে? এখন জুম আউট করতে গেলে আপনাকে কি করতে হবে, এই দেখেন অল্টা চাপ ধরতে হবে, অল্টা চাপ দিলে মানে হচ্ছে। আচ্ছা, এখন আসেন আমার এখানে প্রত্যেকটা অবজেক্ট আলাদা, আমি চাচ্ছি যে সবগুলো একসাথে আমি একটা কপি করে নিই, তাহলে বুঝাবো থাক। এখন ধরেন আমার এই সবগুলো সিলেক্ট করে আমি সবগুলো সিলেক্ট করলাম, এগুলো গ্রুপ করব শর্টকাটে। কিভাবে করব? কন্ট্রোল জি, কি করছি, এখন দেখেন এই গ্রুপ হয়ে গেছে, কন্ট্রোল জি দিয়ে আপনি আবার গ্রুপ করবেন, কন্ট্রোল জি দিবেন গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? আমি আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, এই দেখেন এখন কিন্তু আনগ্রুপ, আর সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল জি দিলে কি হলো, গ্রুপ হয়ে গেল, এখন এই দেখেন গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? এটা তো শর্টকাটে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। আবার কন্ট্রোল জি দিয়ে কিভাবে আনগ্রুপ করবেন, এক্ষেত্রে কিন্তু গ্রুপ করবেন একাধিক, যতগুলো 100 করেন 200 করেন গ্রুপ করেন, এই গ্রুপ করার সিস্টেমে কি কন্ট্রোল জি দিবেন গ্রুপ হইব, যতবার কন্ট্রোল জি দিবেন তত গ্রুপ হইব, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি গ্রুপ করাটা কিভাবে আনগ্রুপ করবেন, মানে গ্রুপ থেকে বের করে দিবেন, কিভাবে করবেন? জাস্ট রাইট মাউস দিয়ে কন্ট্রোল শিফট জি চাপ দিবেন, কন্ট্রোল শিফট জি, এখন দেখেন আনগ্রুপ হয়ে গেছে, দেখছেন? আমি আবার দেখাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই দেখেন গ্রুপ হয়েছে, আলাদা করা যায় না, এই কিন্তু আমি যদি কন্ট্রোল শিফট জি চাপ দিলাম, এখন আমি যদি সিঙ্গেল করে টান দিই, দেখেন এই আনগ্রুপ। বিষয়টা ক্লিয়ার? স্যার ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে গ্রুপ আনগ্রুপের যে বিষয়টা শর্টকাটে করতে পারেন, মাউস দিয়ে করতে পারেন, দুইটা দেখাই দিলাম। ওকে, আচ্ছা, এখন আসেন জয়েনের যে বিষয়টা, জয়েনের বিষয়টা, এটা হচ্ছে আপনার ওই যে আমরা দেখাইছিলাম যে কম্পাউন্ড পাতের ক্ষেত্রে জয়েন বিষয়টা। আমি ধরেন এই দুইটা কি করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন দিলাম, তাহলে কি হচ্ছে দেখেন, সিলেক্ট ক্যানট বি জয়েন,
ওকে, ওই জয়েনের এখানে অপশন হচ্ছে আমাদের পাতের যে একটা অপশন দেখছিলাম মনে আছে, আমাদের একটা পাত আর একটা পাতের সাথে কিভাবে জয়েন করব আপনারা দেখাইছিলাম, যে এখান থেকে অবজেক্ট থেকে পাত তারপর জয়েন একটা অপশন দেখাইছিলাম কন্ট্রোল জে দিয়ে, মনে আছে? ভাইয়া আমার মনে হচ্ছে যে আমরা একটু পরে দেখতেছি। এই দেখেন আমি যে জিনিসটা বললাম আপনি বুঝতে পারছেন, যে জয়েনের যে বিষয়টা আমরা অবজেক্ট পাত তারপরে এখান থেকে দেখেছিলাম জয়েনের যে বিষয়টা কন্ট্রোল জে দিয়ে, ঠিক আছে? এখানে যে অপশন জয়েনের কথাটা এটা সেম জিনিসটাই। আমি ধরেন আমি দুইটা পাত নিলাম, পাতের যে জয়েন করব এখানে তো আপনার রেক্টেঙ্গুলার বা ফিল কালার জয়েন হবে না, পাত জয়েন হবে। এই যে পাত, স্ট্রোক মানে কিন্তু পাত, আর স্ট্রোক হয় মাত্র পাতেরই, ঠিক আছে? যেখানে পাত থাকবে না ওখানে কিন্তু স্ট্রোক হবে না। বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করার জন্য এইভাবে একটা জাস্ট শেপ নিলে বুঝবেন। যে সেখানে নিয়ে কি করলাম, শেষ করে দিলাম। এখন দেখেন একটু ভালো করে লক্ষ্য দেন, এখান থেকে কিন্তু এই পর্যন্ত হচ্ছে আমার এই মানে স্ট্রোকে ধরেন। এখন আমি যদি ফিল কালার দেই তাহলে কি হচ্ছে, ফিল কালার দিয়ে সবটাই ফিল হচ্ছে, কিন্তু এইখানে দেখেন একটা অপশন নাই। আমি যদি মাউসটা নাড়া দিই তাহলে বুঝবেন এই দেখেন খালি, তাই না? এখানে এইটা কিন্তু সম্পূর্ণ ফিল কালার কিন্তু চেঞ্জ হবে, কিন্তু আপনার এই যে অপশনটা এখান থেকে এখান পর্যন্ত পাত নাই। আপনার এই নাড়া দেন দেখেন এইভাবে পাত থাকতেছে না, মানে হচ্ছে আপনার এইটার স্ট্রোক কখনো হবে না। আপনি যদি দেখেন স্ট্রোক কালারটা আপনার ব্ল্যাক থেকে আমি হোয়াইট দিই, হোয়াইট দিলে বুঝবেন যে আপনার কত রূপ চেঞ্জ হচ্ছে। দেখেন আমি স্ট্রোক দিলাম, এখন দেখেন আমার এই জায়গাটা কিন্তু খালি রয়ে গেছে, কারণ এখানে কোনো পাত নাই। বিষয়টা বোঝা গেল? যে আপনার স্ট্রোকের ক্ষেত্রে পাতের বিষয়টা, পাত থাকলে পাতের স্ট্রোক হয়, আর পাত ছাড়া কখনো স্ট্রোক হয় না। আচ্ছা, এখন আসেন এই জয়েনের বিষয়টা, যেটা এটা হচ্ছে আপনার দুইটা পাতের জয়েন করার বিষয়টা। এখন আপনি কি করবেন, দুইটা বাটন, দুইটাকে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে যদি জয়েনে ক্লিক করেন তাহলে কি হচ্ছে দেখেন, এটা এটার সাথে গিয়ে জয়েন হয়ে গেল। দেখছেন? এটা হচ্ছে দুই একাধিক পাতকে কিভাবে একটা পাতে রূপান্তরিত করবেন এই সিস্টেমটা। কারণ হচ্ছে আপনি যদি এইভাবে রাখেন, রাখার পরে যদি আপনি এইভাবে নিয়ে টান দেন, এইভাবে ছেড়ে দেন না, কিন্তু জয়েন হচ্ছে না। এটা কিন্তু জয়েন না। আপনি কিভাবে বুঝুন জয়েন না? এই দিক দেখেন, একটু বড় করলে বুঝুন যে জয়েন না। এটা একটা আলাদা, এটা একটা আলাদা। দেখেন আমি এটা সিলেক্ট করছি, এটা কিন্তু সিলেক্ট হয় নাই। কই গেল? এই দেখেন এটা কিন্তু সিলেক্ট হয় নাই। কিন্তু আমি যদি কি করি, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে চাপ দিই, কন্ট্রোল জে চাপ দিলে কি হচ্ছে, এখন দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এখন কিন্তু বড় করলে আমি বুঝবেন যে দুটো জয়েন হয়ে গেছে। দেখছেন? এখন কিন্তু আলাদা আলাদা না। এটা হচ্ছে জয়েনের বিষয়টা, পাত পাত জয়েন করার যে বিষয়টা। ওকে, এখন আসেন জয়েনের পরে কি আছে। ক্লিক করলাম এভারেজ। এভারেজ আমাদের তেমন কোনো কাজ আমি এমনি পর্যন্ত করি নাই। আসলে জিনিসটা কি কাজে লাগে আমার ধারণা নাই। এভারেজ একটা করে ফেলে নাকি, এভারেজ এটা ক্লিক করে একটা আচ্ছা, এভারেজ এই বিষয়টা আমি ক্লিয়ার না, এবং আমি এটা তো কখনো কাজ এই পর্যন্ত করিও না এভারেজ ইউজ করার ক্ষেত্রে, ঠিক আছে? তো আপনারা তো নিজে চেক করবেন, আমি তো আবার এটা নিয়ে একটু রিসার্চ করে দেন আপনাদের কালকে জানাবো যে এই এভারেজ আসলে কি কাজের জন্য ইউজ করা হয়। ওকে, আমি নেক্সট যাই। এভারেজের পরে এখন সিলেক্ট করলাম লেফট বাটন। এখানে দেখেন আছে ক্লিপিং মার্কস, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি না যে একটা বিষয়ের ভিতরে আরেকটা জিনিস কিভাবে ঢুকে, বা এটার ভিতরে ছবি দিয়ে কিভাবে সেট করে, কিভাবে এটা বলে মার্কস বলে, ক্লিপিং মার্কস। যেটা যারা ফটোশপ বলে এটা পারেন, যারা ফটোশপ পারেন তারা হয়তো জিনিসটা বুঝবেন যে ক্লিপিং বা মার্কসটা কি। যেমন ধরেন আমার এই একটা অবজেক্ট, এটা, আচ্ছা দেখেন এটা এখানে কি, এটা এই দিকে ওয়েটটার দিক দিয়ে তো উপরটা বড় না, নিচেটা কি ছোট। এখন এটার মধ্যে ক্লিপিং মার্কস হচ্ছে দুইটা অবজেক্ট থাকতে হবে। কয়টা অবজেক্ট? দুইটা। দুইটার মধ্যে এখানে অবশ্যই আপনার একটা থাকতে হবে আপনার ভেক্টর, যেটা আপনি পাথ দিয়ে করবেন, মার্কস করবেন। এটা যাকে দিয়ে মার্কস করবেন তাকে অবশ্যই ভেক্টর হইতে হবে। বাকিটা আপনার যে কোনো রাস্টার হইতে পারে, ভেক্টর হইতে পারে। এখন আবার আসি রাস্টার কি ভেক্টর কি। আমি একটা ছবি জাস্ট আনি, একটা ছবি
এই দেখেন এটা হচ্ছে কি, এটা একটা ইমেজ। আমি যদি এটা এমবেডেড করে দিই, এটা একটা ইমেজ মানে হচ্ছে এটা রাস্টার রাস্টার অবজেক্ট। আমি চাইলে এটার ইচ্ছা মতো কালার করতে পারবো না, চাইলে এটার ইচ্ছা মতো মানে এটার মতো করে সাইজ রিসাইজ করতে পারবো না। সাইজ করতে পারবো মানে তখন এটা কি হবে, চাপাচুপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে কি আমি ইচ্ছা মতো যাইতে তাই করতে পারবো, রাউন্ড করতে পারবো, গোল করতে পারবো, সব করতে পারবো। এটা হচ্ছে কি ভেক্টর ফাইল, আর এটা হচ্ছে রাস্টার ফাইল। ঠিক আছে, তো এই টাইপের যেগুলো আনএডিটেবল এগুলো বলে রাস্টার, আর যেটা আপনার হচ্ছে মানে ভেক্টর এডিটেবল, যেটা হচ্ছে ভেক্টর। ইভেন আপনি যখন শেডো দেন না, শেডোরও কিন্তু রাস্টার এফেক্ট হয়ে যায়। কিভাবে শেডো রাস্টার এফেক্ট হয়, অবজেক্ট সরি কি বলো, সিলেক্ট থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে আমি অবজেক্ট শেডো দিলাম, প্রিভিউতে গেলাম, দেখি আমার অবজেক্টের কি অবস্থা আছে, এখানে দিলাম, এই দেখেন। আচ্ছা, এটার মধ্যে কি শেডো আছে না? আছে। আমি রাইট বাটনে ক্লিক করে যদি আমি অবজেক্ট দিয়ে এক্সপান্ডে ক্লিক করি, তারপর আবার এক্সপান্ডে ক্লিক করি, এখন দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে। একটা হচ্ছে ভেক্টর ফাইল এটা, আর বাকি শেডোটা কিন্তু এখন রাস্টার এফেক্ট হয়ে গেছে, এটা ইমেজ হয়ে গেছে, দেখছেন? এগুলা আপনি লিংকে এখানে ক্লিক করলে বুঝবেন যে এখানে দুইটা, আমি এখানে একটা রাস্টার এফেক্ট, এখানে একটা রাস্টার এফেক্ট। সো লিংকের মধ্যে দুইটা জিনিস দেখাবে, দেখবেন। এই দেখেন, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এই দেখেন, এইটা একটা আর এটা একটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রাস্টার এফেক্ট, এবং রাস্টার এফেক্ট গুলো লিংক হয়, এগুলা এটা সোর্স থাকে, যেটা কোথা থেকে না কোথা থেকে আসছে। তাই এটা আপনাকে সোর্সও কখনো আপনার দেখা দিতে হয়। আর এই জন্য শাটার স্টকে এইগুলো এই ধরনের ফাইল তারা অ্যাপ্রুভ করে না। রাস্টার এফেক্ট, রাস্টার থাকলে বা লিংক অফ কোনো ফাইল থাকলে এটা তারা এফেক্ট করে না, সরি অ্যাকসেপ্ট করে না। ওকে, আচ্ছা, যে জিনিসটা বলতে গিয়ে আসলো, আমি আবার সিলেক্ট করলাম, করার পরে কি যে কি দেখাতেছিলাম, এখানে আরো অনেকগুলো অপশন চলে গেল। আচ্ছা, দেখেন ক্লিপিং মার্কস যে বিষয়টা আছে, তো ক্লিপিং মার্কস এখন আমার ক্লিপিং মার্কস হয় কিভাবে? ক্লিপিং মার্কস হয় যেই যেই জিনিসটাকে আপনি মার্কস করবেন। ধরেন আমি এই যে এটা কি, এটা তো আমার বার্গার, একটা এই বার্গারকে আমি মার্কস করব। মার্কস করব কিসে, আমি একটা ধরেন গোলাকারের বিষয়ের ভিতরে আমি একটা মার্কস করবো এটা থেকে। ঠিক আছে, ভিতরে ঢুকাবো, যাতে করে এটা মনে হয় যে গোলাকার ভিতরে আছে। সেটা কিভাবে মার্কস করব? তাহলে আপনি যে জিনিসটা মার্কস করবেন এটা থাকবে নিচে, আর যাকে দিয়ে করবেন সেটা থাকবে উপরে। বিষয়টা আমি বুঝাই, আমি জাস্ট দুইটাকে আলাদা করি, তাহলে বুঝবেন। যেমন ধরেন এটা একটা করে নিলাম, নেওয়ার পরে কি করলাম, এটা হচ্ছে এটার উপরে, এটা হচ্ছে এটার নিচে। দেখেন, এখানে বার্গারটা হচ্ছে নিচে, এখানে বার্গারটা উপরে। আমি দুইটা মার্কস করলে হয় কিনা, এটা যেমন আমি দুইটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব, করার পরে কি হবে, ক্লিপিং, মেক ক্লিপিং মার্কস দিবেন। এখন দেখেন আপনার এটা কি হচ্ছে, উপরে যে সেইটা কিন্তু চলে গেছে, এখন আছে আমার শুধু বার্গারটা। বার্গার একটু বড় করে বুঝুন আসলে এটা মার্কস হয়েছে কিনা। দেখেন এই বার্গারটা, দেখেন এখন বার্গারটা কিন্তু গোলের মধ্যে চলে আসছে, তাই না? কিন্তু এটা কিন্তু আমি যদি সিলেক্ট করে কিন্তু হবে না। এই দেখেন কি করছে, can make clipping marks, the top object must be a path, a compound shape or text object or group of those, এইগুলোর মধ্যে কোন একটা হইতে হইব, তাহলে এটা কাজ করব। আদারওয়াইজ কিন্তু রাস্টার হইলে এটা কি করবে, ক্লিপিং মার্কস হবে না। ঠিক আছে, আমার কিন্তু এই জন্য আমি বললাম যাকে আমি ক্লিপিং মার্কস করব এটা থাকবে নিচে, যাকে দিয়ে করব সেটা উপরে থাকবে। বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, যে এখনো আপনি বলবেন মানে হয়তো এভাবে গেছে, দেখবেন যে মার্কস হচ্ছে না কেন, মার্কস হচ্ছে না কেন, মনে করেন এভাবে আছে, আপনি মনে করেন এই বার্গারটার এটার ভিতরে ঢুকাবেন, তো আপনি পারতেছেন না, কি করে এইভাবে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এররটা দেখাবে, তখন বলবেন কি যেন সমস্যা হয়েছে। তো এই জন্য আমি বারবার বলি যে যাকে মার্কস করবেন সেটা থাকবে নিচে, যাকে দিয়ে করবেন সেটা উপরে থাকবে। যেমন আমি এটাকে দিয়ে করবো, আমি এটা উপরে দিলাম, দিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করে মার্কস করলাম, এই যে মার্কস হয়ে গেছে। এখন আমি কিভাবে বুঝবো যে মার্কস হয়েছে, এই দেখেন, এই দেখেন মার্কস হয়েছে, দেখছেন? আমার এখন এই পর্যন্ত দেখাচ্ছে, মানে হচ্ছে আমার এই অবজেক্টের ভিতরে এই বার্গারটা মার্কস করতে হয়েছে, এটাকে ক্লিপিং মার্কস বলা হয়। ভাই আপনার কথা আর কাজে মিলতেছে না। আহ, ও ও, তার মানে আপনার কথা পরে যাচ্ছে আর কাজ আগে হচ্ছে, এরকম নাকি? কাজ আগে হচ্ছে, কথা পরে যাচ্ছে। হ্যাঁ, কথা আগে আসতেছে। ওকে, 1 মিনিট ভিতরে আমি মোবাইল থেকে কানেক্ট করতেছি।
আহ, আচ্ছা, এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন তো, আমি এখন এই মাউসটা এটা নাড়াচ্ছি নাড়াচ্ছি। হ্যাঁ, আমি এটাকে একটু কি ডানে নিচ্ছি, আবার বামে নিচ্ছি, কতগুলো যাচ্ছে ঠিকভাবে এবং মাউসের সাথে। ইয়েস স্যার। ওকে, আচ্ছা, ঠিকঠাক ক্লিয়ার হলো। এই যে একটা মার্কসের বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে না? কিন্তু প্রচুর কাজ লাগবে, এটা খুব দরকার, ইম্পর্টেন্ট একটা টুলস, একটা বিষয়। স্যার একটু আবার ব্রিফ করলে ভালো হয়, সেটা তো match করে না তো কথার সাথে। আমি free স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে তো? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। ওকে, আমি তাহলে আবার এটা আনমার্কস করে দিলাম। জাস্ট দুইটা বার্গারকে আমি আলাদা করি, আমি জাস্ট বোঝানোর জন্য। ওকে, এখন আসেন ক্লিপিং মার্কসের যে বিষয়টা, ঠিক আছে? যে ক্লিপিং মার্কসের যে বিষয়টা, মার্কস হচ্ছে যেই অবজেক্টটাকে আপনি মার্কস করবেন। ধরেন আমি কি করব, বার্গারটাকে মার্কস করব। হ্যাঁ, সো আমার টার্গেট অবজেক্ট কোনটা? টার্গেট অবজেক্ট হচ্ছে আমার বার্গার। যাকে দিয়ে করব সেটা হচ্ছে আপনার একটা রেক্টাঙ্গুলার, এটা হইতে হবে, এটাকে অবশ্যই আপনার ভেক্টর হইতে হবে, অথবা পাথ হইতে হবে, বা ট্যাক্স হইতে হবে, বা কোনো এটা গ্রুপে কিছু হইতে হবে। ঠিক আছে? Yes, স্যার। ওকে, সো এইটার বিষয়টা এই জন্য এখন আপনার মার্কস করতে হলে কি করতে হবে, আপনার যে অবজেক্টটা হচ্ছে আপনার যাকে করবেন টার্গেট অবজেক্টটা হইতে হবে নিচে, আর যাকে দিয়ে করবেন সেটা হইতে হবে কি উপরে। এখন দুইটা ভেক্টর কিন্তু মার্কস হবে। আমি আবার দেখে ধরেন এই একটা অবজেক্ট আর এই একটা গোল একটা নিলাম। এই একটা গোল, এখন এই দুটো তোমার মার্কস হবে। আমি যেটা এইভাবে যেহেতু দুইটা আগে পিছে বিষয় না, এখানে দুইটাই ভেক্টর, আমি রাইট বাটন ক্লিক করে মার্কস করি, দেখবেন এটা মার্কস, এই গোলের মধ্যে এটা মার্কস হচ্ছে কেন? এটা গোলটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে, তার কারণে এইটা, এই যে নিচেরটা এটার উপর মার্কস হয়ে গেছে। এই দেখেন মার্কস হয়ে গেছে এটার উপর। ঠিক আছে? আবার যদি এটা আমি উপরে দেই, এই উপরে গোলটা হচ্ছে নিচে, এখন কিন্তু এটার মধ্যে গোলটা মার্কস হবে। এই দেখেন, বিষয়টা বুঝছেন? মানে মার্কস Yes, sir. এর ক্ষেত্রে যে অবজেক্টটাকে মার্কস করবেন এটা থাকবে নিচে, যাকে দিয়ে করবেন সেটা হবে উপরে। এই ভুলটা কিন্তু প্রায় করবেন, যে দেখবেন যে মার্কস হচ্ছে না কেন? কারণ হচ্ছে আপনি এই বার্গারটা হচ্ছে রাস্টার নেবে, রাস্টার ফাইল, আর নিচে যে ভেক্টর দিয়ে আপনি করবেন এটা এটা হচ্ছে নিচে পড়ে আছে, এই জন্য মার্কস হচ্ছে না। মাস্ট এটাকে উপরে করতে হবে, উপরে দিতে হবে। যেমন এটা আমি উপরে নিয়ে আসি, এই শর্টকাট উপরে নিয়ে আসতেছি কিভাবে দেখাবো, আমি জাস্ট এখন করতেছি আর কি। এখন ধরেন আমি এই দুটো সিলেক্ট করলাম, করার পরে এখন মার্কস করব। কারণ হচ্ছে আমার টার্গেট অবজেক্ট হচ্ছে আমার বার্গার, আর আমি মার্কস করবো এই রেক্টেঙ্গুলারটা, সরি ইলিপস টুলটা দিয়ে, ইলিপস দিয়ে। তাই কি করলাম, ক্লিপ মেক ক্লিপিং মার্কস ক্লিক করলে দেখেন এই দেন এই গুলোর মধ্যে কি হচ্ছে, বার্গারটা শো হচ্ছে। বাকি দেখেন এইখানে যে বার্গার কিন্তু ছিল, এই বার্গারের ছবিটা দেখেন কই পর্যন্ত, এই দেখেন চারদিকে যে বর্ডার দেখাচ্ছে এটা হচ্ছে বার্গারের সাইজটা। আর এইখানে দেখাচ্ছে গোলের ভিতরে এই যে রাউন্ড শেপের ভিতরে যেহেতু বার্গার ছিল তা দেখাচ্ছে। বিষয়টা ক্লিয়ার হয়েছেন মার্কসের যে বিষয়টা? Yes, clear আছে। ওকে, এখন আসেন আপনার এই মার্কস, এখন মার্কসটা আবার কখনো যদি বলেন যে না আমার মার্কসটা আমি ছেড়ে দেবো, মার্কসটা আমার দরকার নাই, তাহলে আপনি কিভাবে করবেন? আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে আবার দেখেন আছে রিলিজ ক্লিপিং মার্কস, এটা হচ্ছে কি ক্লিক করলে কি হবে, মার্কসটা আবার আগের মতো চলে যাবে, এসে পড়বে। তবে এই ক্ষেত্রে আপনার যে অবজেক্টটা দিয়ে মার্কস করছেন ওই অবজেক্টটার ফিল না এবং স্ট্রোক দুইটাই নান হয়ে যাবে। দেখেন আমি এই দেখেন এখানে এটা কিন্তু আপনার ছিল কি কালার, এটা কিন্তু ছিল এই কালার, তাই না? ইভেন আপনি যদি এটা যদি আপনি ইয়ে দেন, কি বলে স্ট্রোকও দেন, এই স্ট্রোকও দিলেন, ফিল কালার দিলেন, দেওয়ার পরে কি করলেন, মার্কস করলেন, মার্কস হলে কি হইলো, আপনার এখান থেকে কিন্তু স্ট্রোকও চলে গেল, ফিল কালার দুইটা চলে গেল। ঠিক আছে? আবার যদি রিলিজ দেন, আপনি যদি আবার রিলিজ দেন কি হবে, এখন দেখেন আপনার বারবার কিন্তু ফুল শো হচ্ছে,
কিন্তু এখানে যে কালারটা ছিল, ফিল কালার ছিল, স্ট্রোক কালার ছিল, এগুলো কি হচ্ছে, এগুলো নান হয়ে যায়। আপনি কি কোনো ভাবে কাজ করতেছেন, কারোর পরে আনমার্কস করে দিলেন, দেওয়ার পরে হয়তো ভাবতেছেন যে এখানে কিছুই নাই, কিন্তু এখানে যে কিছু নাই, এটা যদি আপনার গ্রাফিক রিভারে কাজ করতে চান, ফ্রিবিকে কাজ করতে চান, এই জিনিসটা থাকার কারণে আপনার ফাইলগুলো রিজেক্ট হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, স্যার আমরা কোনটাকে সিলেক্ট করব? বুঝিনি এই কথাটা। মানে কোন কোন অবজেক্টটাকে সিলেক্ট করব, উপরেরটাকে না নিচেরটাকে নাকি দুটোকে? সিলেক্ট, কোন সিলেক্ট করতে বলছেন মানে কি? ক্লিপিং মাস্ক করার আচ্ছা হ্যাঁ, সময় আপনি দুইটাকে সিলেক্ট করতে হবে মাস্ট। আপনি যে দুইটাকে দিয়ে মার্কস মানে করবেন, দুইটা বা একাধিক হোক, তো এখানে কিন্তু মেইন অবজেক্ট হচ্ছে উপরেরটাকে ধরবে, যে এটাকে দিয়ে বাকি নিচের গুলো হবে। যেমন আমি আবার দেখাই, ধরেন এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তিনটা না? স্যার এটা কি বেকার ছাড়া হবে না, না রাস্টার ইমেজ হলে হবে? রাস্টার ইফেক্ট হচ্ছে কি, এটাকে মার্কস করা যাবে, কিন্তু এইটাকে দিয়ে মার্কস করতে পারবেন না। মানে দিয়ে বলতে কি, যেমন ধরেন আমি এখানে কিন্তু, যেমন এটা, এই যে অবজেক্টটা, স্যার আমি একটা পিকচার করলাম, হইতেছে না। এই দেখেন, এটা কিন্তু হচ্ছে কি ভেক্টর ফাইল, আর এটা হচ্ছে কি রাস্টার ফাইল। রাস্টার ফাইল সবসময় নিচে থাকবে, মানে এটাকে আপনি এটাকে মার্কস করতে পারবেন, মানে এই বার্গারটাকে আপনি মার্কস করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এই ভেক্টরটা যদি আর সে কথাটা আমি আবার বলি, এই রাস্টার ইফেক্টে আপনি মার্কস করতে পারবেন, করতে হলে কি হবে, ভেক্টর দিয়ে করতে হবে, কিন্তু কোনো ভেক্টরকে বা কোনো রাস্টারকে আরেকটা রাস্টার দিয়ে করতে পারবেন না, মানে রাস্টার দিয়ে করতে পারবেন না। যেমন এখানে এই বার্গারটাকে এই যে রাউন্ডটা দিয়ে আমি করতেছি, এরকম এই রাউন্ডটাকে বার্গারটা দিয়ে করতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন যে কি বলতেছি? বুঝছি এটা। না, আমি পিকচারটা উপরে দিয়েছি কিন্তু হচ্ছে না। আপনার দেখেন দুইটা, বা মানে এই অবজেক্ট কি রাস্টার নাকি মানে এখানে কি বলে মানে ভেক্টর? একটা হলো পিকচার, মানে একটা রাস্তা আর একটা হলো vector। আচ্ছা, আপনার ভেক্টর যেটা আছে এটা উপরে থাকবে, উপরে আনবেন। উপরে কিভাবে আনবেন আমি শর্টকাট শেখাচ্ছি। কন্ট্রোল শিফট করেছেন, বুঝছি। এখন কিন্তু এই যে এইগুলো আছে না, এগুলো উপরে নিচে কিন্তু বেশি আছে, কোনটা উপরে কোনটা নিচে কোনটা সিরিয়াল। আপনি যদি এখানে এই যে অপশন আছে লেয়ারে ধরে দেখবেন যে কোনটার একটা পরে সিরিয়াল। ভেক্টরটাকে উপরে রাখবো না? হ্যাঁ, ভেক্টরটা উপরে থাকবে আর রাস্টারটা নিচে থাকবে। এইখানে দেখান, এখানে দেখেন, এখানে শুনতে দেখেন, পাইনি। এখানে দেখেন লেয়ারের সিস্টেমে গেলে বুঝবেন যে এই লেয়ার 1 এর ভিতরে যেভাবে আছে। এখানে দেখেন এইটা কি আছে উপরে, আর এটা হচ্ছে কি নিচে। এই দেখেন এখানে আমি যেটা সিলেক্ট করি, এখানে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে, এই যে অপশনটা, এই সিলেক্ট করলাম, এটা উপরেটা সিলেক্ট হচ্ছে, এই সিলেক্ট করলাম, এটা নিচেটা সিলেক্ট হচ্ছে। হইছে হইছে ওকে, ঠিক আছে তাহলে। হইছে এখন। আচ্ছা, এখন এই মার্কসের বিষয়ে, স্যার আরেকটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ জি বলেন। আমি একটা টুল খুঁজে পাচ্ছি না, কাজ করতে করতে হাইড হয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, কোন টুলটা এখন আপনার শো করতেছে না, ওটা কিভাবে আবার আনবো? আমার হচ্ছে শেপ বিল্ডার টুলটা নাই। হয়তো বা আপনার শেপ বিল্ডার টুলটা এখানে আপনি এইভাবে ক্লিক করছেন, এই জন্য শেপ বিল্ডার টুলটা নাই, দেখেন এরকম হয়ে আছে, বা এরকম হয়ে আছে কিনা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আবার রাইট বাটন, মাউসের রাইট বাটন আচ্ছা ক্লিক করুন। আচ্ছা এখন আচ্ছা, আমি তো ভেবে এটা দেখাই নাই, এই জিনিসটা মানে একটু হ্যাঁ বলি। টুলস এর ক্ষেত্রে একাধিক টুলস যদি থাকে একটা পয়েন্টে, তো আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করতে হবে। আপনি তো যদি জাস্ট মাউসের প্রাইমারি বাটন ক্লিক করেন তার মানে সিলেক্ট হবে, কিন্তু এই যে লাইনের মধ্যে কিন্তু আরো কিছু আছে, এগুলো কিভাবে ভিউ করবেন, রাইট বাটন ক্লিক করলে এগুলো ভিউ হবে। দেখেন এটার ভিতরে আর কি কি আছে দেখাচ্ছে, এখানে এখানে কি কি আছে দেখেন, এই শেপ বিল্ডার টুল দেখাচ্ছে, এখানে কি কি আছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক হয়েছে এখন। ওকে। আচ্ছা, তাহলে মার্কসের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে নাকি আবার কিছু বলবো? না ভাই, ক্লিয়ার হয়েছে ভাই। যে উপরটা নিচে নেওয়ার জন্য শর্টকাটটা কি বলছিলেন? ওকে, আচ্ছা এটা আমি আসতেছি একটু, যদি আজকে সবই আশা করি এখানে বলা হইব। আচ্ছা, এখন আসেন আমার এখানে মার্কসের বিষয়টা গেল, অ্যাপ্রোচ মেক কম্পাউন্ড পাথ, আমাদের এইগুলো আসবে উপর নিচে বিষয়গুলো এখানে, এই তিনটা বিষয়ের ভিতরে যে অ্যারেঞ্জের যে বিষয়টা এখানে আছে,
ব্রিং ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এগুলো বিষয় আসবে। ওকে, আমার এখানে আসি যে এখানে আসে যে মেক কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ মানে একাধিক, যে অনেকগুলো বেশি পাথ বলা হয় একসাথে। যেমন ধরেন এখানে কি তিনটা তিনটা না, আমি তো চাইলে এটা তিনটা গ্রুপ করতে পারবো। সরি, কি বলে, আমি তিনটাকে একসাথে কি বলে গ্রুপ করতে পারি, তার মানে কি একসাথে হয়ে যাবে। এখন যদি আমি তিনটাকে আমি জাস্ট কপি রাখি, কপি করলাম, এখানে এই বার্গারটা নিয়ে আসলাম, বার্গারটা আমি নিচে রাখলাম। এখন দেখেন তো কি হচ্ছে, আমি জাস্ট সিলেক্ট করলে, হ্যাঁ, এখানে দেখেন কোন অবজেক্টটা এখানে কাজ করতে, সবগুলো কিন্তু কাজ করে নাই। এখান থেকে তিনটা বিষয়ের মধ্যে যেটা কমন পড়ছে, ওই গ্রুপের মধ্যে যে এখানে কমন অংশটা কি হচ্ছে, এটার মধ্যে মার্কস হচ্ছে, এইটাকে মার্কস করতেছে। যেমন ধরেন এই অংশটা মার্কস হচ্ছে না, এই দুইটার অংশ মার্কস হচ্ছে না। ইস, ঘুমাইতে দাও, তুমি ঘুমাইতে দাও, যাও যাও, সরি। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, এখানে এই তিনটার মধ্যে যেটা কমন, মানে এই অংশটা দেখেন, এটাও পাইতেছে, এটাও পাইতেছে, মানে কালোটাও পাইতেছে, এই গ্রিনটাও পাইতেছে। এই জন্য কিন্তু আমি এটার সাথে মার্কস করলে জাস্ট এই অংশটা থাকতেছে, বাকিগুলো কিন্তু থাকতেছে না। এটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে। কিন্তু আপনি আমি আবার আগের মতো কন্ট্রোল জেড দিলাম। এখন যদি প্রথমে একটা আলাদা আলাদা করে দেখাই যে জিনিসটা, তাহলে এত ক্লিয়ার করে বুঝতে পারবো। ধরেন এই এই তিনটা জিনিস আলাদা আলাদা, ঠিক আছে। এখন এটা আমি তো গ্রুপ করতে পারবো, কিন্তু গ্রুপের ক্ষেত্রে তো আমি যদি এখন মার্কস করতে যাই, গ্রুপ করলাম, আমি তিনটাকে গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে, দেন আমি যদি মার্কস করি তাহলে কি হচ্ছে, সিলেক্ট করে মার্কস করলাম, এখন কি হচ্ছে, মার্কস কিন্তু কাজ করতেছে না, তাই না। কিন্তু যদি আমি এটাকে কি করলাম, আনগ্রুপ করলাম, করার পরে মেক কম্পাউন্ড পাথ দেই, তাহলে কি হচ্ছে, তিনটা একটা পাথ হয়ে গেছে, এখন মানে কম্পাউন্ড পাথ হয়ে গেছে, একটা পাথে ধরা হবে। এখন এখন কিন্তু এক আলাদা আলাদা না। এখন আপনি এখানে মার্কস করেন, দেখেন কাজ করবে, দেখছেন। এখন কিন্তু পাত ধরা হচ্ছে একটা একটা, কিন্তু এটা কম্পাউন্ড পাত আর কি, ঠিক আছে, সিঙ্গুলার পাত না, যেগুলো হচ্ছে আপনার প্লুরাল বা সিঙ্গুলার যেভাবে আসে ওই রকম। এই জিনিসটা কি কি জন্য কাজে লাগবে, আপনারা তো কখনো কখনো এরকম একটা ডিজাইন দেখেন যে যে একটা জিনিস কি একাধিক বার কিভাবে করে। কিছু ক্ষেত্রে আলাদা কিছু বৈশিষ্ট্য ইয়ে আছে, নিয়ম আছে। কারণ এরকম কিছু শেপ নিয়েছেন, এগুলোর মধ্যে আপনার এই বার্গারটা দেখাবেন। হ্যাঁ, হয়তো এরকম ডিজাইন করবেন, আপনারা অনেক করবেন। ঠিক আছে, আমি তিনটা সিলেক্ট করলাম, চারটাকে সিলেক্ট করার পরে আমি রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ দিলাম। দেওয়ার পরে বার্গারটা এখানে নিয়ে যদি আমি এটা কম্পাউন্ড করি, মানে ক্লিপিং করি, তাহলে কি হচ্ছে দেখেন বার্গারটা কিরকম দেখায়। এই দেখেন বার্গারটা কিরকম দেখাচ্ছে। এখানে কিন্তু যে পাত গুলা ছিল, ওই পাতের অংশটা দেখা ভিজিবল হচ্ছে, বাকি অংশটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। তো এই টাইপের কিছু ডিজাইনের ক্ষেত্রে আপনার এরকম কাজ লাগবে আর কি, এই কম্পাউন্ড পাত অপশনটা কাজে লাগবে। ইভেন আপনার কিছু ক্ষেত্রে কিছু ডিজাইন পাবেন, বা এখান থেকে কিছু অবজেক্ট পাবেন, যেমন হচ্ছে এই ব্রাশ, সিম্বল, গ্রাফিক স্টাইল। এগুলো কিন্তু কম্পাউন্ড পাত থাকে। যেমন ধরেন আমি এটাকে আনলাম এখানে, সরি এটা কি, গ্রাফিক স্টাইল। আচ্ছা একটু, আচ্ছা এখানে যে গ্রাফিক স্টাইলটা, সিম্বলটা যে কোনো একটা নেই তো, কোনটা আসতেছে দেখি একটু। সহজ একটা জিনিস আগে নেই, এরপরে তো বাকিটা আমি দেখাচ্ছি। ধরেন এই যে গাছটা নিলাম, এটা কিন্তু একটা সিম্বল, ঠিক আছে। এই সিম্বলটা কি করতে হবে, আপনার প্রথমে এটা ব্রেক করতে হবে, ব্রেক লিঙ্ক টু সিম্বলটারে। এখন কিন্তু এটা ভেক্টর মেক, এটা গ্রুপ করা। কিছু ক্ষেত্রে এরকম কম্পাউন্ড অপশন পাবেন, কম্পাউন্ড আপনার রাইট বাটনে ক্লিক করলে লেখা আসবে যে, আমি রিলিজ করি এটারে, রিলিজ
এই যে পাতগুলো আছে না, পাতগুলো তো সব এক, এবং কম্পাউন্ড পাতের আলাদা আলাদা কালার থাকে না, সব এক কালার হয়ে যায়। আপনি কিন্তু চাইলে এটা আলাদা আলাদা কালার করতে পারবেন না, কারণ এটা একটা পাতের। এখন দেখেন এই যে কম্পাউন্ড পাত থাকলে রাইট বাটন ক্লিক করলে লেখা আসবে যে রিলিজ কম্পাউন্ড পাত। ঠিক আছে, তখন বুঝবেন যে এই জিনিসটা কম্পাউন্ড পাত নাকি গ্রুপ করা। কখনো যদি এরকম হয় যে একাধিক জিনিসকে সিলেক্ট করার ক্ষেত্রে সিলেক্ট করলে যে একটাকে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যায়, তার মানে হচ্ছে কম্পাউন্ড পাত অথবা গ্রুপ করা। তো কম্পাউন্ড পাত হইলে এই রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাত দিবেন। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা রয়েছে, আমি কম্পাউন্ডার রিলিজ করলাম। এখানে আসেন মেক গাইড। আচ্ছা এখানে সিলেক্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শর্টকাটে একটা জিনিস দেখালাম না, বুঝিনি আপনার কথাটা, আবার বলেন। আচ্ছা এটা তো কি দুটো অবজেক্ট কে সিলেক্ট করে করতে হবে? হ্যাঁ, সব জি। যতগুলো অবজেক্ট নেবেন ওই অবজেক্ট গুলো সিলেক্ট করে দেন কম্পাউন্ড করতে হবে, তার মানে ওইগুলো কম্পাউন্ড হবে। কম্পাউন্ড অপশনটা তো আসতেছে না। আপনি এবার সিলেক্ট করেন, করার পরে তো আসবে, অবশ্যই আসবে। অথবা কন্ট্রোল হচ্ছে কত, সরি কন্ট্রোল 7 না, কন্ট্রোল 8 দিলে কম্পাউন্ড হয় শর্টকাট। এই দেখেন আমি আবার দেখাই, রাইট বাটন ক্লিক করলাম, রিলিজ কম্পাউন্ড পাথ, এর কম্পাউন্ড পাথ নাই আলাদা আলাদা, তাই না? সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল 8, এখন দেখেন আমার এটা কম্পাউন্ড হচ্ছে, দেন রিলিজ কম্পাউন্ড, তার মানে এটা কি কম্পাউন্ড হয়ে গেছে। এই দেখেন সিলেক্ট করলাম একটা, সবই সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কম্পাউন্ড। আর শর্টকাটে মার্কস করবেন কিভাবে, যেমন এই দুইটাকে শর্টকাটে মার্কস কিভাবে করবেন, কন্ট্রোল 7 মার্কস হয়ে গেছে শর্টকাট। আবার আবার সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট 7, কন্ট্রোল শিফট 7 দিতাম, ও সরি, কন্ট্রোল অল্টার 7 দিবেন, আর আনমার্কস হবে। এইটা ঠিক, কম্পাউন্ড পাথটা কন্ট্রোল অল্টার 8 দিবেন, এটা আবার রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার 8 দিলাম, কি হলো, কাজ করে নাই, বুঝলাম না। কন্ট্রোল অল্টার 8 কাজ করতেছে নাকি, কন্ট্রোল 8 মার্ক, আর কম্পাউন্ড পাথ হইলো আবার কন্ট্রোল অল্টার 8, এটা তো উল্টোটা কাজ করার কথা, অনেকে আমার সমস্যা বুঝতেছি না। আচ্ছা, এটা হচ্ছে তবে আপনি শর্টকাটের আপাতত ইয়ে করেন, যদি আপনারা ট্রাই করে দেখবেন যে আমারটা সমস্যা নাকি এটা এইভাবে কাজ করে না টোটাল। ঠিক আছে, তো আপনার শর্টকাটে আপনার ওইভাবে দিতে পারেন, যেহেতু আবার শর্টকাটটা আসলে এখানে করা যায় না, কারণ দুইটা হাত, কন্ট্রোলটা ওইখান থেকে 8টা নিতে গেলে অনেক দূর থেকে নিতে হয়, অথবা অপর পাশ দিয়ে নিতে হয়। সেই ক্ষেত্রে আমরা হয়তো বেশিরভাগ মাউস দিয়ে আর কি ক্লিক করবো মাউস। কিছু কিছু জিনিস আমরা মাউস দিয়ে নিলে সবচেয়ে প্রিফার মনে হবে যে মাউস দিয়ে নিয়ে গিয়া, যেমন ক্লিপিং মার্কসটা, ক্লিপিং কম্পাউন্ড পাথটা, ঠিক আছে, তেমন ট্রান্সফরমেশন যে রোটেট, এগুলো মাউসে আমরা নিতে প্রিফার করব। আর কিছু কিছু বিষয় হচ্ছে যে মাউসে সহজ থাকার পরও আমরা কিবোর্ডে শর্টকাটে কাজ করবো, যেহেতু আমাদের হাত কিবোর্ডের কি লেফট সাইডে সবসময় থাকে, এই সাইডে আমরা কাজটা সবচেয়ে বেশি সহজ কাজ করবো, এবং এই সাইডে যতগুলো কি শর্টকাট আছে আমরা এইভাবে শর্টকাটে কাজ করার চেষ্টা করব। বিষয়টা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এখন আসেন যে গাইড মেক গাইডটা কি। আচ্ছা, গাইডটা হচ্ছে আপনার এই যে গাইডটা, এই জিনিসটা, এটা আমরা যেভাবে রুলার থেকে আনছিলাম না, এই যে এগুলা মনে আছে। So, এখন আপনি কিন্তু যে কোনো একটা শেপকে গাইডে রূপান্তর করতে পারেন। ধরেন আমার এটা কি একটা শেপ, তাই না? এটা তো একটা শেপ বা রেক্টেঙ্গুলার, তাই তো? এখন আমি চাইলে এটা আমি এইরকম গাইড করতে পারি, তখন এটা কি হবে, প্রিন্টেবল হবে না। এটা প্রিন্টেবল জাস্ট একটা মানে ইন্ডিকেটর হবে গাইডটা। যেমন হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করার পরে মেক
গাইড দিলে কি হচ্ছে দেখেন, এটার মতো হয়ে গেছে না, এটার মতো কিন্তু হয়ে গেছে। দেখেন এটা যেমন লক করা, হ্যাঁ এটা কিন্তু লক করা। আমি যদি এটাকে হাইড করি, হাইড গাইড দিলে এটা হাইড হয়ে যাচ্ছে, দেখছেন হাইড হয়ে গেল। ও সরি, মানে হচ্ছে কি মেক গাইড, এগুলোর গাইড করতে হলে এখান থেকে মেক গাইড এইখান থেকে করতে হয়। এটা শর্টকাট কি, এটা শর্টকাট হচ্ছে আপনার কি বলে সেটাকে, সেটা হচ্ছে কন্ট্রোল 5। মেক গাইডের শর্টকাট কি কন্ট্রোল 5, এই কন্ট্রোল 5 দিবেন, শর্টকাট হয়ে যাচ্ছে। ও আচ্ছা আসেন, আচ্ছা আছেন সবাই না? ওই একটু একটা কল আসছিল, যেহেতু মোবাইল ডাটা কানেক্ট দিয়েছিলাম, ওই কলটা আসার কারণে নেটওয়ার্ক কানেকশনের সমস্যা হয়েছে। জি ভাই আমরা ওকে, কে তো আবার যায় না, মনে কি কয়জন চলে গেল নাকি? আচ্ছা, যার যাওয়ার গেল তার মানে আমার নিজের ব্যক্তিগত বিষয়। আসেন আমরা এখন, আমি যে জিনিসটা বলতেছিলাম মেবি, যে গাইডের যে বিষয়টা শর্টকাটে যেটা যেটা হচ্ছে, একটা হচ্ছে কি জাস্ট অবজেক্টটা সিলেক্ট করে আপনি কম্পাউন্ড পাথ কিন্তু গ্রুপে পছন্দ হবে, গ্রুপ পাথ বা কম্পাউন্ড পাথ এই দুইটা ক্ষেত্রে ইয়ার হবে। কিভাবে কন্ট্রোল 5, এটা হচ্ছে গাইড করা, মেক গাইড। অথবা দেখেন আমি আমি কিন্তু সরাসরি এখানে কিন্তু আপনার মেক গাইড অপশনটা নাই, কিন্তু গ্রুপ থাকার কারণে কিন্তু, কিন্তু আপনি যদি কন্ট্রোল 5 দেন তার মানে গ্রুপটাও কি হচ্ছে গাইডে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। সিঙ্গেলের ক্ষেত্রে সেম অবস্থা, সিঙ্গেলটা যদি আপনি সিলেক্ট করেন এখানে কিন্তু তখন মেক গাইড অপশন আসবে, এখান থেকে ক্লিক করলে গাইড হয়ে যাবে। সবগুলা কি দেখেন গাইড হওয়ার কারণে তো সিলেক্ট হচ্ছে না। ইভেন আমি যদি হাইড দেই, হাইড গাইডস, তার মানে এইগুলো সহ হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেগুলো আমাদের কাজ লাগবে, আমরা ভিজিটিং কার্ড যখন করবো, সাইজটা করবো, তখন এই দিনে এই অপশনগুলো আমাদের কাজে দিবে, মেক গাইডের অপশনটা, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট এখন হচ্ছে আর একটা কথা বলবো, হ্যাঁ জি বলেন। ওই যে যখন উপরের অবজেক্টটা সিলেক্ট করতেছি, ভেক্টরটা সিলেক্ট করতেছি, তখন আসে, কিন্তু দুইটা যখন সিলেক্ট করি তখন ওই যে মানে তখন ওই অপশনটা শো করে না। কোন অপশনটা? দাঁড়ান, মেক গাইডের কথা বলছেন, মেক গাইড, কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথ, মেক কম্পাউন্ড পাথ। আচ্ছা হ্যাঁ ওইটা মানে আপনি দুইটা হ্যাঁ। সবগুলো অবজেক্ট সিলেক্ট করলে ওইটা আসে না। আচ্ছা যদি সবগুলো কিন্তু আপনার ইয়ে হইতে হবে, ভেক্টর হইতে হবে, বা পাথ হতে হবে, বা শেপ হতে হবে, এই টাইপের কিছু হইতে হবে। হ্যাঁ নিচের ছবিটা যেটা নিচের ছবিটা হচ্ছে রাস্টার না না ইমেজ। তখন হবে না, কম্পাউন্ড পাথের ক্ষেত্রে সবগুলো আপনাকে পাথ হতে হবে, ভেক্টর হতে হবে, এরকম কিছু হতে হবে, এটা কখনো রাস্টার হয়ে যাবে না, কোনটাই ও রাস্টার আচ্ছা হবে না। আচ্ছা, এই জন্য হচ্ছে না, বুঝছি। হ্যাঁ এটা তো হচ্ছে কি যে ধরেন এখানে একটা এই এখানে জিনিসটা আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এখানে কিন্তু প্রত্যেকটা কি, প্রত্যেক কিন্তু ভেক্টর ফাইল, এটা ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টর, মানে এডিটেবল যেটা, হ্যাঁ। তখন এটা কিন্তু আপনার কি হবে, সবটা কিন্তু টাইপ ট্যাগ ধরনের টাইপ, তাই এটা কি হবে কম্পাউন্ড, কি বলে সেটাকে, আনগ্রুপটা করলাম, তারপর দেখেন মেক কম্পাউন্ড হবে, তার মানে কি সবগুলো একই ধরনের পাথ টাইপ, আমি করলে দেখেন এখানে পাথ হয়ে গেছে, এবং দেখেন সবটি কালার এক হয়ে গেছে। কিন্তু এটা কি কখনো কালার চেঞ্জ হবে? কালার চেঞ্জ হবে না, এবং এটা পাথ হয় না, এটা সম্পূর্ণ একটা কি রাস্টার ইমেজ, যেটাকে মানে ইচ্ছা মতো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, জাস্ট এটাকে আমরা বিভিন্ন শেপ নিয়ে আমরা তো কোনো ডিজাইনে রূপান্তর করতে পারবো, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আসেন আমাদের আর একটা জিনিস বিষয়, আর একটা মেক গাইড মেট বা এটা বললাম, ঠিক আছে, ক্লিপিং পাথ তো বললাম, কম্পাউন্ড বললাম, গাইড বললাম। আর গাইড কিন্তু একাধিক সিলেক্ট করলে তখন আর মেক গাইড অপশনটা থাকে না, দেখেন আমি দুইটা সিলেক্ট করছি না, আচ্ছা দুইটা হ্যাঁ আছে, মেবি গ্রুপ করলে থাকে না। এমনি তো আসলে আপনার এই শর্টকাট আমরা ইউজ করবো কন্ট্রোল 5 দিয়ে, কন্ট্রোল 5 দিলে আমাদের কি হবে, গাইড হয়ে যাবে, কন্ট্রোল 5 দেখেন হয়ে গেছে।
ঠিক আছে। আর এটা কিন্তু কন্ট্রোল 5 বা কন্ট্রোল অল্টার 5 কন্ট্রোল শিফট 5 দিয়ে আবার এটা রিডো করতে পারবেন না, মানে রিডো করলে কন্ট্রোল জেড দিলে রিডো, আবার কন্ট্রোল ওইটা দিয়ে আবার পুনরায় ব্যাক করতে পারবেন না, যেরকম আমাদের পাথ কি বলে, হ্যাঁ সেটাকে এই দুইটার ভিতরে সিলেক্ট করার পরে যেমন আমি কন্ট্রোল 7 দিয়ে মার্কস করছি আবার কন্ট্রোল অল্টার 7 দিয়ে আনমার্কস করছি, এরকম হয়। এটা বলা এরকম হয় না, ঠিক আছে, এটা এবং কম্পাউন্ড পাথের ক্ষেত্রে দুইটা হয় না। ওকে, আচ্ছা এখন আসি আমাদের নেক্সট বিষয়টা, নেক্সটটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখেন নেক্সট সিলেক্ট করলে কি আসে, ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মের ট্রান্সফর্ম যে এগিন, এই কথাটা তো আমরা ওদিন শিখছি যে এগিন মানে হচ্ছে আমি যখন একটা ট্রান্সফর্ম করলাম, মুভ করলাম বা কোনো কিছু করলাম, ওইটা আবার পুনরায় করা। ধরেন আমি কি করছি, এটাকে কপি করি বা জাস্ট এখানে রাখলাম এটাকে, এখন যদি আমি কন্ট্রোল যে ডি চাপ দিতে দেখবেন এটা কিন্তু এইভাবে ওই মাপে এখান থেকে যেই পরিমাণ মাপে এখানে আসছে সেই মাপে এটা এই দেখেন এই যাচ্ছে, দেখছেন? এটা মানে কি ট্রান্সফর্ম, এই যে যতটুকু মুভ করছি, মুভ করা মানে ট্রান্সফর্ম করলাম, এই ট্রান্সফর্মটা যতটুকু হচ্ছে পরবর্তীতে সেম মাপ হিসেবে এতটুকু যাবে, ঠিক আছে। কিন্তু আমি যদি কি করলাম, এখান থেকে এইভাবে গ্রুপ করে আনলাম এভাবে, এখন যদি আমি কন্ট্রোল জি দিতে আমরা এটা গ্রুপ হয়ে মানে কপি হয়ে, এটা কপি করে এখানে আনলাম না, তো কপি হয়ে সেম দূরত্বে আর একটা চলে যাবে, দেখেন এই যে কপি হয়ে গেছে, ঠিক আছে। এই ট্রান্সফর্মের এই যে বিষয়টা কোন ট্রান্সফর্ম এগিন কথাটা, ঠিক আছে। ওকে, এটা গেল যে ট্রান্সফর্মের যে বিষয়টা। এখন আসেন ট্রান্সফর্মের কি কয়েকটা জিনিস, মানে সামগ্রিক বিষয় এটাকে ধরা হয়। তো এখন আসেন ট্রান্সফর্মের কতগুলো বিষয়, একটা হচ্ছে মুভ করা ট্রান্সফর্মের, যেটা এখান থেকে একটু ওইদিকে যাবে। সো মুভ করলে এখানে জাস্ট ক্লিক করে না, তবে কন্ট্রোল অল্টার শিফট সরি শিফট কন্ট্রোল এম চাপ দিলে হবে মুভ। এই দেখেন এই মুভের বিষয়টা, এখানে হচ্ছে আমার আগে আগে ছিল অবজেক্টটা, তো এখন আমার এই অবজেক্টের পজিশনটা হরিজন্টাল, হরিজন্টাল মানে কি লম্বালম্বি, তাই না? লম্বালম্বিটা কতটুকু যাবে আপনি দেখেন তো, দেখেন মুভ করলে কিন্তু এটা এই যতটুকু চেঞ্জ করবো ততটুকু হবে। আমি যদি দিলাম 110 10 হচ্ছে, এই এখান থেকে কি হচ্ছে, এটা 10 এদিকে যাচ্ছে, ঠিক আছে। আর ভার্টিক্যাল আছে 1000, আমি এটা দিলাম কত 200, দেখেন এটা থেকে এখান থেকে এই এই পয়েন্ট মূল পয়েন্ট কিন্তু এই কোণটা, এই সবটা কিন্তু না, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু মূল পয়েন্ট। কথাটা আমি বুঝতে পারলাম যে একটা এই রেক্টিকুলার বা কোনো একটা অবজেক্টের উপরের বাম পাশের কোণাটা হচ্ছে মেইন পয়েন্ট, এখান থেকে আপনার প্রত্যেকটা হিসাব করা হয়, ইভেন আপনার আর্টবোর্ডের এই সিস্টেমে কি, ঠিক আছে। এইখান থেকে আমি কি করছি, হরিজন্টালি কি হচ্ছে 10 পিক্সেল বা আমি 120 পিক্সেল দিলাম, দেখেন এটা কত কি হচ্ছে, এই মুভ হচ্ছে হরিজন্টালি মানে এদিকে না, আর ভার্টিক্যালি হচ্ছে 20 পিক্সেল, মানে 20 পিক্সেল আমি 500 পিক্সেল দিলাম, তাহলে বুঝবেন যে জিনিসটা কি হচ্ছে। আমি এই এটা, তাই না, আমি আবার চেঞ্জ করি 400, এটা এখন দেখা যাচ্ছে এবার কিন্তু হরিজন্টালি আপনি ভার্টিক্যালি চেঞ্জ করে নিয়ে আপনার পজিশন সেট করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এটা গেল এখন আরেকটা হচ্ছে, এখানে যদি আপনি টোটালি ডিসটেন্সটা আপনি নিজের ইচ্ছা মতো করে দেন, ধরেন আমি দিলাম 500, তখন কিন্তু এই দুইটা জিনিস অটোমেটিক্যালি চেঞ্জ হবে এটার উপর বেস করে। এই দেখেন এই 500 এর উপর বেস করে এটা চেঞ্জ হচ্ছে। ইভেন অ্যাঙ্গেলটা আপনি অ্যাঙ্গেলটা তো সেট করে দিতে পারেন, ধরেন আমি অ্যাঙ্গেলটা দিলাম এখানে, তার মানে এটা এখান থেকে এই পয়েন্ট থেকে 500 পিক্সেল, এই হরিজন্টালি এত পিক্সেল, ভার্টিক্যালি এত পিক্সেল দূরত্বে আছে, ঠিক আছে। বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে মুভের বিষয়টা, হরিজন্টালি যে বিষয়টা এবং ভার্টিক্যাল বিষয়টা, সাথে ডিসটেন্সটা হচ্ছে আপনি হরিজন্টালি যত চেঞ্জ করবেন তাহলে ভার্টিক্যাল হরিজন্টালের উপর ডিপেন্ড করে এটা দেখাবে একটা বিষয়, অথবা আপনি ডিসটেন্স সেট করে দিলে ওইটা অটোমেটিকলি হরিজন্টাল এবং ভার্টিক্যাল চলে আসবে, এবং ওইটা ডিপেন্ড করবে কি অ্যাঙ্গেলের উপর, যে কত অ্যাঙ্গেলে এটা মুভ হবে। এই দেখেন অ্যাঙ্গেল দেওয়া আছে, আপনি চাইলেন তো এইভাবে, এই দেখেন এই ঘুরতেছে আপনার এখান থেকে এই ইয়ার থেকে জিনিসটা এভাবে ঘুরতেছে, ঠিক আছে। ওকে, আরেকটা বিষয় দেখেন, সো এখানে একটা প্রিভিউ হচ্ছে এটা দেখার জন্য আর কি, যে কি হচ্ছে আমি দেখার জন্য প্রিভিউ, আর বাকি হচ্ছে যে কপি। কপি মানে হচ্ছে আমি যে কাজ করলাম এটা মেইন জায়গায় থেকে দেবো, সো এইটা নতুন করে হবে, এই জিনিসটা এটা নতুন করে হবে, ঠিক আছে, তাহলে কপি। আর যদি বলি যে না আমার মেইনটা এখানে হবে, তাহলে আমি এটা ওকে দেবো। কথা কি ঠিকভাবে যাচ্ছে যে মাউসের সাথে?
হ্যালো। হ্যাঁ ভাই, অনেকটা আসছে। আচ্ছা, একটু কল আসছে আবার। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ জি ভাই, আসছে। আসলে আমি একটু ক্লাস করতেছিলাম, তো আমি ভাবছি একটু ক্লাস শেষ করে জানাবো। ও রে, দূর, এটা করার দরকার ছিল কি? হইব, দিলে হইতো। আর সমস্যা নাই, ঠিক আছে। জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমি আসলে বাকি সব কাজ কমপ্লিট হলো, আপনি একটু দেখে কোথায় কি কি চেঞ্জ হবে, কোন আপনার সাইটটা একটু। হ্যাঁ, আর আপনি থাকলে তো আমার জন্য সহজ হবে, ওইভাবে আমি সেট করে দিতে পারবো ওয়েবসাইট। ওকে জি। ওকে। আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা, যে বিষয়টা বললাম আপনার, মুভের যে বিষয়টা, হরিজন্টালি ভার্টিক্যালি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। ডিসটেন্স, অ্যাঙ্গেল যে বিষয়টা হচ্ছে আপনার কত অ্যাঙ্গেল এটা মুভ হবে ওইটা। প্রিভিউ যেটা হচ্ছে দেখার জন্য। কপি হচ্ছে এটা মেইনটা আগে যেটা আছে, এই যে মানে মার্কটা দেখাচ্ছে এটা থাইকা এইটা নতুন করে হবে, তাহলে কপি। আর যদি বলেন যে না এটাকে আমি এখানে নেবো, তার মানে হচ্ছে ওকে। ওকে দিলে মানে হচ্ছে এটা এখানে চলে মুভ হয়ে যাবে, ঠিক আছে। আমি একটা কপি দিলে বুঝবেন, এই কপি দিলাম, দেখেন আগেরটা আছে, এটা নতুন করে হয়েছে। এখন কন্ট্রোল জেড দিলে আবার কি নাটক হয় দেখেন, এই দেখছেন। এটা কিন্তু এখান থেকে যেভাবে অ্যাঙ্গেলে যত অ্যাঙ্গেল, যত ডিসটেন্স, হরিজন্টালি ভার্টিক্যালি হিসাব, এখান থেকে আবার এটা, এখান থেকে হিসাব এটা, প্রত্যেকটা কিন্তু তার পূর্ববর্তীটা হিসাবটা করবে। কন্ট্রোল ডি যেটা ট্রান্সফর্ম যে কথাটা। আচ্ছা, এখন আসেন রোটেট কথাটা। এখন আপনি চাচ্ছেন যেটা মুভ রোটেট করবেন, কত ডিগ্রিতে রোটেট করবেন দেখেন। রোটেট কথাটা একদম ইজি, জাস্ট এখান থেকে আপনি যেভাবে দিবেন এইভাবে মুভ রোটেট হবে দেখেন। যত ডিগ্রি দিবেন তত ডিগ্রি, আপনি মনে করেন যে কি বলে 49 ডিগ্রিতে দিবেন, দিয়ে কপি দেন, এই কপি দিয়ে দেখেন এখানে তো মেনটা হচ্ছে এটা, আর এটার মধ্যে হচ্ছে এইটা উপরেটা হচ্ছে 49 ডিগ্রি, যেটা এটা, এটা হচ্ছে 49 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে, ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন কথাটা মানে হচ্ছে কি, আপনার প্রতিবিম্ব যে কথাটা আপনি বুঝবেন, আয়নার সামনে দাঁড়ালে যেরকম দেখায়। সো এটা ভার্টিক্যালি যেটা হচ্ছে লম্বালম্বিতে, এটা জিনিসটা উল্টে যাবে বইয়ের মতো করে। আর এটা হচ্ছে কি, এটা আমি একটু, এটা না, এটা তো বাঁকাটা বোঝাতে কষ্ট হইব, এটা ধরি জাস্ট এটা। রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেকশন। এখন এটা দেখেন প্রিভিউ ওকে আছে। সো হরিজন্টালি দিলে কি হচ্ছে, এটা এটা হচ্ছে হরিজন্টালি মানে হচ্ছে উপর নিচের বিষয়টা হচ্ছে, উপর নিচে এটা কি হবে, উপর থাকলে নিচের দিকে এটা ঘুরে যাবে। আমি প্রিভিউ অপশনটা দেখাতে গেলে এরকম দেখেন, এটা হচ্ছে কি আগেরটা। এখন এটা কি এই হরিজন্টালি দেওয়ার কারণে উপর নিচে হওয়ার কারণে এটা উল্টা দিকে ঘুরে গেছে। আর ভার্টিক্যালি কি হচ্ছে, যেটা বইয়ের মতো উল্টায় গেছে। আগে ছিল কি এরকম, এখন উল্টায়, এই কালারটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, আর এটা এদিকে এসে পড়ছে, দেখছেন। আর আরেকটা হচ্ছে আপনি অ্যাঙ্গেলের যে বিষয়টা, অ্যাঙ্গেলের বিষয়টা দেখেন, ঠিক আছে। এটা তো ওই অ্যাঙ্গেলের মতোই, কিন্তু এটা রিফ্লেকশন হয়ে অ্যাঙ্গেল হবে। এটা কি হবে, রিফ্লেকশন হয়ে। যেমন ধরুন এটা ছিল কিন্তু এই পাশে, কালোটা ছিল এই পাশে, কিন্তু এটা এই পাশে আসছে, ঠিক আছে। মানে এটা মানে এটা কি বলে সেটাকে, রিফ্লেকশন হওয়ার পরে এরপরে রোটেট হবে। তারপর কপি দিলাম। এখন দেখেন আপনার, এই দেখেন এটা ছিল কি, এটা কিন্তু আপনি যদি এটা আবার রোটেট করেন, রোটেটে ছাড়েন, তাহলে বুঝবেন যে এটা ছিল এই পাশে, এটা উপর পাশে চলে গেছে, তার মানে নাকি কি রিফ্লেকশন হয়েছে, তারপর রোটেট হয়েছে। ওকে। এই ট্রান্সফর্মের এই তিনটা গুরুত্বপূর্ণ, আমরা বেশি কাজ করব। সাথে স্কেল অপশনটা কি, স্কেল অপশন হচ্ছে একটা জিনিসকে ছোট বড় করা। আমরা যখন বড় বড় এরকম ছবি কখন আনবো, আপনার তো pixels.com, পিজা বাই, আনস্প্লাশের ছবি দেখবেন যে অনেক বড় হাইএসডি ছবি ফ্রিতে আমরা ডাউনলোড করবো। ছবিটা যখন এখানে আনবো না, আমরা আর্টবোর্ড হচ্ছে কি এত বড়, ছবিটা দেখে অনেক বিশাল বড়। এখন এটা ছোট করবো কিভাবে, শর্টকাটে তার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম, স্কেলে ক্লিক করব। এখানে ইউনিফর্ম আছে, ইউনিফর্ম আছে কি 100%, ঠিক আছে। আচ্ছা, এর মানে হচ্ছে অটো, এটা রেশিওটা কাজ করবে। আমি 100% যদি কমাই, সেটা 20% দিই, তার মানে এই ছবিটা 20% ছোট হয়ে যাবে।
ওকে দেই, এই দেখেন 20% ছোট হয়ে গেছে। প্রমাণ হিসেবে আমি আবার দিলাম, আবার গিয়েছে রে ট্রান্সফর্ম থেকে এখানে রিফ্লেকশন থেকে সরি রিফ্লেকশন না তো, রিফ্লেকশন থেকে হচ্ছে আপনার কি বলে স্কেল থেকে কি করলাম আমি 20% দেওয়ার পরে কপি দিলাম, কপি। এখন দেখেন আগেরটা কিন্তু বড় ঠিক হয়ে গেছে, এই যে এটা 20% হচ্ছে, এটা 20% ছোট, ঠিক আছে কথাটা। ট্রান্সফর্ম থেকে স্কেলে যে বিষয়, আপনি তো চাইলে কিন্তু 20%টা এখন হয়ে গেছে, আপনি চাইলে কিন্তু আবার 200% দিলে কিন্তু আবার 200% বড় হয়ে যাবে আগেরটা চেয়ে, ঠিক আছে। এটা হচ্ছে কি আনইউনিফর্ম। আর নন আনইউনিফর্ম হচ্ছে কি আপনি ইচ্ছা মতো হরিজন্টাল সাইজ দিতে পারেন, স্কেলটা দিতে পারেন, ভার্টিক্যাল দিতে পারেন। যদি আপনি এখানে দেন 400 তাহলে এটা একটু লম্বা হয়ে গেল, এই দেখেন চাপা হয়ে গেল। আর এটা যদি দেন আপনার 600 তার মানে এটা কোনো লম্বা হয়ে যাবে, যেহেতু এটা বেশি বড় হয়ে যাচ্ছে এই জন্য দেখাচ্ছে না। 200 দেন, এটা নর্মাল আছে, আমি এটা দিলাম 100, তাহলে বুঝবেন এই লম্বা হয়ে গেছে, দেখছেন। সেটা হচ্ছে কি নন আনইউনিফর্ম। আপনারা আনইউনিফর্মে আমরা কাজ করবো স্কেলের ক্ষেত্রে। বাকি স্কেলে যে কর্নার ইফেক্ট এগুলো আমাদের দরকার পড়বে না, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ট্রান্সফর্মের এই যে শেয়ারড অপশনটা আপনার শেয়ার অপশনটা এটা হচ্ছে যে আপনার আমি দেখাইছিলাম যে ঘরের কোনা, টেবিলের বাঁকাটা, টেবিল যে আমি যদি টেবিলের ছবিটা যদি দাঁড়িয়ে তুলি সরাসরি ভাবে, তখন টেবিলের কিন্তু সরাসরি আমার ধরেন টেবিল আমার চার কোণ হচ্ছে রেক্টেঙ্গুলার, আমি যদি মোবাইলের ছবি তুলি সোজা করে ধরে, তাহলে কিন্তু এটা রেক্টেঙ্গুলার দেখাবে না, মানে চার কোণ হচ্ছে দেখাবে কিন্তু এটা ওই পারফেক্ট সাইজের আয়তাকার দেখাবে না। টেবিল তো আয়তাকার তাই না, বা ধরেন স্কোয়ার সাইজ হোক, কিন্তু তখন স্কোয়ার দেখাবে না। কিরকম বিষয়টা আমি আবার একটু দেখাই, এই দেখেন জিনিসটা, এই বিষয়টা বুঝেন, দেখছেন আমার টেবিল কিন্তু স্কোয়ার ছিল, কিন্তু আমি যখন ছবিটা দেখছি তুলবো তখন এটা কেমন বাঁকা দেখা হবে, যাতে শেডের মতো মনে হবে। তবে আমি যদি টেবিলে একদম মাঝ বরাবর থেকে উপর থেকে ছবি তুলি তাহলে তো টেবিলটা আমি এইভাবে পাবো, আদারওয়াইজ সাইড থেকে ছবি তুলে এরকম বাঁকা তেরা বোঝা যাবে না। এটা আপনি এইভাবে এখান থেকে শেয়ারটা সেট করে নিতে পারেন, অ্যাঙ্গেলটা এই দেখেন, ঠিক আছে। তো এখানে অ্যাক্সিস আছে, হরিজন্টালি হবে নাকি ভার্টিক্যাল হবে এই জিনিসটা এই দেখেন, এইগুলো আপনারা ইয়ে করে নিতে পারবেন, সেট করে নিতে পারবেন। কত অ্যাঙ্গেল হবে এগুলো আপনার এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। আমরা এগুলো হয়তো কখনো ওই যারা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করব, টেবিল তৈরি করব, দালানের উপর ছাদ তৈরি করব, এইগুলো মানে এই টাইপের জিনিসগুলো যেটা হচ্ছে আপনার ভবিষ্যতের সাথে মিলানো, সো ওইটার জিনিসটা আমরা শো করতে গেলে এই টাইপের করে আমরা শেয়ার করে তারপর কাজ করব, ঠিক আছে। তো এখানে ট্রান্সফর্ম ইচ যে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ট্রান্সফর্ম এখানে এই অপশনটা আমরা আসবো, এটা আমরা আপাতত রাখলাম কারণ এখানে অনেকগুলো বিষয় আছে। তো হরিজন্টালি স্কেল হবে কি স্কেল হবে দেখেন, বা এখানে আমরা যে তখন প্রত্যেকটা আলাদা দেখলাম না, এখানে সবগুলো একসাথে আছে। স্কেল দেখেন ছোট বড় যে সাইজটা, হরিজন্টালি ভার্টিক্যাল, মুভ কোন দিকে যাবে এটা হরিজন্টাল ভার্টিক্যাল, রোটেট কত অ্যাঙ্গেলে রোটেট হবে এই জিনিসটা। তারপরে কিছু অপশন আছে, রিফ্লেকশন থেকে বিষয়গুলো আছে, এগুলো হিসাব করছে, ঠিক আছে। এবং এটার কোথা থেকে হবে, মিডল পয়েন্ট থেকে নাকি সেন্টার সাইড পয়েন্ট থেকে, এটাও দেখাবে। হ্যাঁ, প্রিভিউতে গেলে বুঝবেন জিনিসটা এখানে, এখানে সবগুলো একসাথে দেওয়া আছে। সো আমরা এই অপশন দিয়েও কিছু মান্ডালা ডিজাইন করবো, বেশি মান্ডালা। ওকে, ট্রান্সফর্মে তাহলে আমরা প্রায় সবগুলো দেখেছি। রিসেট বাউন্ড বক্সের কিছু এক্সট্রা কাজ আছে, আমি বাউন্ড বক্স দিয়ে এখন পর্যন্ত কাজ করি নাই, কিন্তু বাউন্ড বক্স দিয়ে আমি কিছু টিউটোরিয়াল দেখছিলাম, আসলে ভুলে গেছি এই টিউটোরিয়াল গুলা, যা এগুলো হচ্ছে আপনার কিছু ইয়াতে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন ক্ষেত্রে বাউন্ড বক্স দিয়ে কাজ করে। আমি এই জিনিসগুলো আর একটু রিসার্চ করে আপনাদের আমি দেখাবো, কিন্তু আমি আসলে এই পর্যন্ত নিজে কাজ করি নাই, বাউন্ড বক্স দিয়ে টিউটোরিয়াল দেখছিলাম, এই জন্য আপনাদের দেখাবো, আমি নিজের হয়তো কাজ লাগবে। এটা আমরা রাখলাম, আপনারা একটু মনে করেন কালকে যে বাউন্ড বক্স রয়ে গেছে। ওকে, আচ্ছা ট্রান্সফর্মের এখানে ক্ষেত্রে ট্রান্সফর্ম এবার অ্যারেঞ্জে আসেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। অ্যারেঞ্জে যে বিষয়টা সাজানো, আমরা এখানে গেলে দেখবো যে সব যতগুলো এখানে অবজেক্ট আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। গ্রুপ করলে গ্রুপের ভিতরে ঢুকলে আবার এইগুলো পাবো, যেমন এটার ভিতরে কি গ্রুপ করা আছে, আমি আনগ্রুপ করলে কিন্তু এখানে আরো কতগুলো বাড়বে। এটার ভিতরে ঢুকলে এই এখানে গ্রুপের ভিতরে ঢুকলে আরো কতগুলো পাবো, ঠিক আছে। ওকে,
আচ্ছা, এখন আসেন এটা অ্যারেঞ্জ করবো আমি কিভাবে। আমি সবগুলো না, আমি একটু বার্গার টার্গার, একটু বড় বড় বার্গার নিয়ে তো একটা সমস্যা। হাইড করে দিলাম গাইড গুলা, বাহ, ছবি ডিলিট করে দিলাম নাকি, ওকে দিয়ে দিছি জাস্ট। এখন দেখেন এটা কি, এটা একটা অবজেক্ট। আমি আবার লিখলাম, এখানে টাইপ করলাম, এটা একটা অবজেক্ট। তো সব ধরনের অবজেক্ট যতগুলো পাত আছে এগুলো একটু দেখা দিতেছে আর কি, যাতে করে সব আলাদা আলাদা পার্থক্য হলে আপনার বুঝতে সহজ হবে। এখানে কয়টা, তিনটা আছে অবজেক্ট। সেখানে তিনটা কিন্তু অ্যারেঞ্জের যে বিষয়টা, কোনোটা উপরে কোনোটা নিচে এইরকম কিন্তু। তো এইখানে তিনটার মধ্যে সবার উপরে আছে কোনটা? সবার উপরে আছে এই জিনিসটা, আপনি এই দেখেন এইটা, জাস্ট এটা ঠিক সিলেক্ট করলাম, এটা হচ্ছে পালম যেটা আসছে, এটা হচ্ছে আমার ওকে। সো এটা হচ্ছে উপরে। সো আর এটা হচ্ছে কি, এটার নিচে। আমি দেখেন কিভাবে বুঝবো, যখন আমি এটা এখানে নিচ্ছি তার মানে কি, আমার লেখাটা দেখা যাচ্ছে, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের পিছনে পড়ছে। আবার এখানে যান, এটা আমি কালারটা একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা দিলাম। এখন আমি যদি এই উপরে যাই, তার মানে কি লেখার উপরে দেখা যাচ্ছে এইটা। এটা এইখান থেকে আমি বুঝলাম যে উপরে হচ্ছে আমার এই পাথটা, স্ট্রোক পাথ, তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, তাই না? এখন আসেন এগুলো তো কাজ লাগবে, যে কোনটা উপরে সামনে নিচে, যে বিষয়ে শর্টকাট বলেন আর মাউসে বলেন, দুইটা কাজে লাগবে। আমি কি করব, আমার এখন যে কি বলে সেটাকে অ্যারেঞ্জ করার জন্য, ঠিক আছে, তো অ্যারেঞ্জ করার জন্য যে আমি চাচ্ছি এই অবজেক্টটা, এটা উপর আছে, তো এটাকে আমি নিচে নেব। নিচে কোনটা, নিচে টেক্সটের নিচে নেব। তাহলে কিভাবে নেব? রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ গিয়ে কি করব, দেখেন এখানে চারটা অপশন আছে। একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, মানে হচ্ছে এটা একদম সবার প্রথমে নিয়ে আসবে, এটা কোনো আর কিছু লক্ষ্য করবেন না, এটা সবার প্রথমে চলে আসবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি ব্রিং ফরওয়ার্ড, যেটা হচ্ছে কি বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থা যদি সবার উপরে না হয়, তাহলে এটা কি, এটা উপর দিকে নিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সবার উপর আসবে। কথাটা বুঝতে পারছেন? ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড তো আপনি বুঝেনি। তো সেন্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে এটা এখন বর্তমান যে পজিশন আছে, এই পজিশন যদি সবার নিচে না হয়, তার মানে এটা নিচের দিকে যেতে যেতে থাকবে। আর সেন্ড টু ব্যাক মানে হচ্ছে একদম সবার শেষে। এই চারটা কথা একটু আমি আবার বলি। প্রথমটা মানে হচ্ছে একদম সবার প্রথমে নিয়ে আসবে। আর সেন্ড টু ব্যাক মানে সবার শেষে নিয়ে আসবে। ব্রিং টু ফরওয়ার্ড মানে আপনার প্রথম দিকের একটা স্টেপ উপরে নিয়ে আসবে। আর ব্রিং টু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে একটা স্টেপ নিচে নেবে। কথাটা আমি দেখি, যেমন এটা হচ্ছে কি, এটা সবার উপরে আছে, আমি সিলেক্ট করলাম, করার পর রাইট বাটন ক্লিক করে এটা অ্যারেঞ্জে যাওয়ার পরে ব্যাক টু সেন্ড টু ব্যাক দিলাম। ব্যাক দিলে কি হচ্ছে, এবার দেখেন এটা টেক্সট এর নিচে, এই ব্যাকগ্রাউন্ডের নিচে, তাই না? কথা বলেন কেউ, আমার কথা কি শুনতে পান? হ্যাঁ 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 ভাই হ্যাঁ। দেখেন এটা নিচে চলে গেছে। কিন্তু আবার যদি আমি সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড দিলাম, তখন কি এটা সবার উপরে চলে আসছে। ওকে, এখন আমি কি করলাম, আবার সিলেক্ট করার পরে অ্যারেঞ্জ থেকে আমি দিলাম কি, যেহেতু এটা সবার উপর আছে, তার মানে এটা তো আর সামনে যাওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে একটা স্টেপ নিচে যাবে, তার মানে টেক্সট এর নিচে যাবে। দেখেন এখন দেখেন এই টেক্সট এর নিচে আছে, তাই না? ঠিক আছে। সো এই আবার কিন্তু আমি যদি আবার রাইট বাটনে ক্লিক করার পরে তারপর অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলাম, তার মানে একটা স্টেপ নিচে গেল, এবার এটারও নিচে গেছে। আবার যদি আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড টু ফরওয়ার্ড দিলাম, তার মানে কি এবার এই ব্যাকগ্রাউন্ডের উপরে আসছে, টেক্সটের নিচে আছে, তাই না? আমি আবার দেখাই যে ট্রান্সফর্ম সরি অ্যারেঞ্জ থেকে আমি ব্রিং টু ফরওয়ার্ড দিলাম, তার মানে এবার সবার উপর আছে। এখন কিন্তু ফরওয়ার্ড আসার উপর না, হয়তো দেখাবে অপশন, কিন্তু আমার কিন্তু উপরে নাই, দরকার নাই। এখন আমি সেন্ড টু ব্যাকওয়ার্ড ব্যাক দিলে দেন সবার নিচে চলে গেছে। আবার সেন্ড টু অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ফন্ট দিলে সবার উপরে চলে আসছে। ঠিক আছে বিষয়টা?
অ্যারেঞ্জের যে বিষয়টা ক্লিয়ার হয়েছেন? ওকে, এখন দেখেন এইটা কিন্তু আমি মাউসে ক্লিকে দেখালাম, কিন্তু এখানে দেখেন কিছু বিষয় শর্টকাট গুলো দেওয়া আছে, ঠিক আছে? আপনি যদি এইটাকে আমি আপনার আছে সবের উপরে হ্যাঁ আপনি ব্যাকওয়ার্ডে নেবেন, তাহলে কন্ট্রোল ধরে বন্ধনীর যে অপশনটা, যে পি এর পরে দুটো অপশন আছে, পি এর সাথে যেটা, আমি তো বন্ধনীর প্রথম অংশ দ্বিতীয় অংশটা বললে সুবিধা হবে নাকি পি এর সাথে যেটা সেটা বললে সুবিধা হবে বলেন তো? মানে বন্ধনীর প্রথম পার্ট একটা দ্বিতীয় পার্ট এরকম। সো কন্ট্রোল বন্ধনীর প্রথম পার্ট দিলে কি হবে, এটা এক স্টেপ নিচে যাবে, আবার দিলে আবার এক স্টেপ নিচে যাবে, এইভাবে যাবে, ঠিক আছে? আর কন্ট্রোল যদি বন্ধনীর দ্বিতীয় পার্ট দেয় বা পি এর একটা করে পরে দেয়, তার মানে কি এটা এক স্টেপ উপরে আসবে, আবার একটা দিলে এক স্টেপ উপরে আসবে, মানে কি কন্ট্রোল ধরে পি এটা দিতে হবে, এই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, অথবা স্টার্ট পার্ট অথবা ইন্ড পার্ট, দুইটাই যেভাবে বললে সুবিধা হবে। ওকে, সো এটা হচ্ছে শর্টকাটে কন্ট্রোল ধরে আপনার এইভাবে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করতে পারেন। দেখছেন, একটু মোটা করি, আরো মোটা, বুঝতে আরো সুবিধা হবে। এই দেখেন, এটা করলাম কি, এই দেখেন এই ফরওয়ার্ড দিলাম, আমি যখন বন্ধনীর শেষের পার্ট দিলাম এটা সামনে দিকে আসলো, আর প্রথম দিক দিলাম এই পিছনে গেলো, এই পিছনে গেল, আবার এই সামনে আসলো, এই সামনে আসলো, কন্ট্রোল ধরে, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাটে। এখন আপনি চাচ্ছেন কি একদম উপরে নেবেন গা, অথবা একদম শেষে নেবেন, যেমন এটা সবার উপরে আছে, এবার একদম সবার শেষে নিতে গেলে কিভাবে নেব, কন্ট্রোল শিফট বন্ধনীর কি ব্যাকওয়ার্ড পার্ট একদম মানে সরি ফার্স্ট বন্ধনীর অংশ, এটা দিলেই কন্ট্রোল শিফট বন্ধনীর প্রথম অংশ দিলে একদম সবার নিচে যাবে, আবার কন্ট্রোল শিফট বন্ধনীর শেষ অংশ দিলে একদম সবার উপরে এসে পড়বে। এই শর্টকাটটা ক্লিয়ার হয়েছে? আপনার যদি মাউস নেন দেখবেন, মাউসের বিষয়টা হচ্ছে কি মুক্ত করার বিষয় না, আপনার মাউস নিলে দেখবেন যে দেখেন অ্যারেঞ্জ দেখবেন এখানে দেওয়া আছে, শিফট কন্ট্রোল কোন কি কি দিবেন, ঠিক আছে? ওকে, মেবি অ্যারেঞ্জ বিষয়টা বলতে শেষ করতে বোঝাতে পারছি অ্যারেঞ্জের যে বিষয়টা কি। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন আসেন সিলেকশনের যে বিষয়টা, সিলেকশন। সিলেকশন মানে হচ্ছে আপনার ফার্স্ট অবজেক্ট, নেক্সট এই অ্যারেঞ্জের মতোই, যে আমরা অ্যারেঞ্জ যে বিষয়টা করলাম না, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু সেন্ড টু ব্যাক, অথবা সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড, এটা যেরকম সিলেক্ট অপশনটার কথা একই, যেমন ফার্স্ট অবজেক্ট সিলেক্ট। আচ্ছা, এটা তো ফার্স্ট অবজেক্ট, আমি এটা লাস্ট করে দিলাম। এখন দেখি আমি এটা সিলেক্ট থেকে ফার্স্ট অবজেক্ট, এই অপশনটা কাজ করতেছে না আমার এখানে, নাকি সবার একই অবস্থা, দেখেন তো ট্রাই কইরা, তা আগে কাজ করতো আমার, নাকি এই 20-এ সিসি 20-তে এরকম সমস্যা, সিলেকশন দিলে কাজ করতেছে না, হ্যাঁ নড়তেছে না কোনোটাই। আচ্ছা, আপনি একটু ট্রাই করে দেখেন তো জিনিসটা এরকম হয় কিনা, নাকি আমারটা সমস্যা, নাকি 10-এ সরি 20-এ সমস্যা। ওই সময় একবার ট্রাই করলাম, হইলো না সিলেকশনের যে বিষয়টা। তো সিলেকশনের এই বিষয়টা হচ্ছে যে আমি কোন অবজেক্টটা সিলেক্ট করব, এটা আর এই ক্ষেত্রে আপনারা দেয়া করতে পারবেন আর কি, যে আমি এটা সিলেক্ট করলাম, এটা পরের টাইম সিলেক্ট করতে চাই সহজ শর্টকাটে, তাহলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে সিলেকশনে গিয়ে সেটা এখানে কি সেন্ড নেক্সট অবজেক্ট ভ্যালু ক্লিক করলে এটা সিলেক্ট হয়। যদি আমারটা হইতেছে না, আপনারা ট্রাই করে দেখেন যে হইতেছে কিনা। হ্যাঁ, আপনারা যারা এখন ওপেন করা আছে ট্রাই করে দেখবেন, আর যারা নাই তারা একটু জানাবেন, কারণ হচ্ছে আমরা আগে কাজ করতো, এখন এটাতে কাজ করতেছে না কেন আমি বুঝতেছি না। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অ্যাড টু লাইব্রেরি। অ্যাড টু লাইব্রেরি হচ্ছে অ্যাডোবের একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে হচ্ছে আপনার আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনার অনেকগুলো ফাইল রাখতে পারেন ওই লাইব্রেরিতে। যেমন হচ্ছে এখানে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরি কই, এইখানে আছে উইন্ডোজ থেকে লাইব্রেরি, এই যে লাইব্রেরি, এখানে হচ্ছে আমার যত কালার আছে, অনেক কিছু জিনিস আমি কি করছি আমি জমা আছে, যেহেতু আমি শর্টকাটে কালার গুলো নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এটা নিয়ে এই লাইব্রেরি ইউজ করতে হলে আপনাকে অবশ্যই এটা লগ ইন করতে হবে, ক্রিয়েটিভ ক্লাউডে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা থাকতে হবে, ঠিক আছে?
এমনিতে এটা কিন্তু কাজ করবে না এই লাইব্রেরি, কারণ হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউডে যখন আপনি লগ ইন করা থাকবে তখন আপনার এই অপশনটা কাজ করবে, এবং এখানে যত কালার আপনি সেভ অ্যাড টু, এই যে এখান থেকে অ্যাড টু লাইব্রেরি দিবেন, এগুলো জমা দিতে থাকবে। আচ্ছা, আরেকটা অপশন আছে কালেক্ট ফর এক্সপোর্ট। এক্সপোর্ট হচ্ছে অ্যাজ এ সিঙ্গেল অ্যাসেট অথবা অ্যাজ এ মাল্টিপল অ্যাসেট। এই অপশনটা আগে ছিল না, মেবি আপনার সচরাচর নাই। এটা হচ্ছে ওই বর্তমানে যারা অ্যাপ ইউআই তৈরি করে না, তাদের সহজার্থে এই জিনিসটা করা হয়েছে। সিলেক্ট কালেক্ট ফর এক্সপোর্ট। এক্সপোর্ট করার জন্য এই অপশনটা সিঙ্গেল অ্যাসেট নাকি মাল্টিপল অ্যাসেট? স্যার আমারটা কাজ করতেছে। কি আপনারা কাজ করে না? জি আচ্ছা, আমারটা তাহলে একটু সমস্যা, কারণ আমারটা এরকম আগে যেগুলো কাজ করতেছিলাম ওগুলো করতো, এটা করতেছে না আর কি। মানে এটা হচ্ছে আপনার অ্যারেঞ্জের মতোই, যেমন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ব্যাক টু ব্যাক, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, সেম সিস্টেমে ইজি লাইগার। মানে হচ্ছে কি আপনি যখন এই যে টেক্সটটা সিলেক্ট করলেন, এইটার সামনেরটা কোনটা, এটা সামনে যদি কিছু থাকে তাহলে আপনি কি করবেন, সিলেকশনে যাওয়ার পরে আপনার ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করতে পারেন, অথবা নেক্সট অ্যাবভ অবজেক্ট, অবজেক্ট অ্যাবভ মানে এর উপরে অবজেক্টটা, ও এক স্টেপ উপরে অবজেক্টটা সিলেক্ট করবেন। ঠিক আছে, মানে ওই অ্যারেঞ্জের মতো আর কি। ওকে, দেন কালেক্ট ফর এক্সপোর্ট, যেটা এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে আপনি যখন সিলেক্ট করবেন, করার পরে দেন কালেক্ট ফর এক্সপোর্টে যাওয়ার পরে মাল্টিপল অ্যাসেটে দেন, তাহলে কি সবটা কি করছে, একটা অ্যাসেট হিসেবে ধরে নিচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে দেখেন এদিন আইএসও অ্যান্ড্রয়েড অপশন আছে, তার মানে হচ্ছে অ্যাপের রিলেটেড বিষয়গুলো। এগুলো হচ্ছে অ্যাপের ক্ষেত্রে যারা অ্যাপ নিয়ে কাজ করবেন, আপনি মনে করেন কি যে এই আর্টবোর্ডটা, আর্টবোর্ডও না, আপনি জাস্ট একটা ডিজাইন, এইটা ডিজাইন। এখন এটা চাইলে কিন্তু আপনার সাইড বাটন ক্লিক করে কালেক্ট ফর এক্সপোর্টে গেছে, সিঙ্গেল অ্যাসেট দেন, এখানে জমাইবে, দেখেন এখানে জমাইছে। দেন অ্যাসেট 2, আপনি আরেকটা নেন না, আরেকটা নিয়ে একটু ঘুরাই দেন না, ধরুন আপনি ঘুরাইছেন, ঘোরানোর পর আরেকটু বাটনে ক্লিক করে কালেক্ট ফর অ্যাসেট, সিঙ্গেল অ্যাসেট, দেখেন এটা এর মধ্যে চলে আসছে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে অ্যাপ ইউআই এর জন্য এই জিনিসটা দরকার পড়ে, কারণ এখানে সাইজের বিষয়গুলো আছে, স্কেলের বিষয়গুলো অনেকগুলো একসাথে, যাতে মানে শর্টকাটে অ্যাপের যতগুলো আইকন এখানে ডিজাইন করা হলো সবগুলোকে এক ক্লিকে এক্সপোর্ট করার লাগে, ইমেজ বানানোর লাগে এই অপশনগুলো এখানে দেওয়া। ঠিক আছে, এক্সপোর্ট অ্যাসেট আমরা যদি আবার এখান থেকে পাবো, এখান থেকে যখন আমরা এক্সপোর্ট করতে যাবো না, এই জিনিসগুলো আমি আবার বলবো, এখানে আছে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট সিন, এক্সপোর্ট ফর ব্ল্যাকেন্সি, এই জিনিসগুলো একটু বলবো আমি। ওকে, আচ্ছা, এখান থেকে তাহলে আমার এক্সপোর্ট কালেক্ট সিলেকশন, দেখেন আমি আমার কোন কোন এক্সপোর্ট গুলো ফর স্ক্যানিং সিলেকশন করতে পারবো, এইটা এটা এটা আমার দরকার, আমি এক্সপোর্ট করবো, বাকিগুলো করবো না, এক্ষেত্রে আপনি সিলেকশন করতে পারেন, এগুলো সাইজ কি হবে, কতটা হবে ইমেজ, এই অনেকগুলো বিষয় এখানে আপনি পাবেন, এগুলো আমরা দেখাবো যখন ইমেজ এক্সপোর্ট করবো, তখন দেখাবো এগুলো। ওকে, তার মানে আমাদের রাইট বাটন ক্লিক করার ক্ষেত্রে যে যে অপশনগুলো আছে, আমি প্রায় ইম্পর্টেন্ট অপশনগুলো আমি আলোচনা করছি আপনার সাথে, আর এইগুলা আপনারা যদি একটু প্র্যাকটিস করেন সহজে বুঝতে পারবেন এগুলো দরকার পড়বে। কি কি দরকার পড়বে আমি শর্টকাট বলি, যেমন গ্রুপ আনগ্রুপ দরকার পড়বে, প্রথমে আমি বলি এখান থেকে আনসিলেক্টে পড়ে, এখান থেকে রোলারটা তো দরকার পড়বে না, কিন্তু গাইড শো হাইড বিষয়টা দরকার পড়বে, গাইডের যে বিষয়টা। ঠিক আছে, তারপর এখান থেকে আপনার এই সিলেকশন আসেন, সিলেকশন থেকে মেক ক্লিপিং মার্কসটা দরকার পড়বে, ক্লিপিং কম্পাউন্ড পাথ, সরি মেক কম্পাউন্ড পাথ এটা দরকার পড়বে, গাইড দরকার পড়বে, ট্রান্সফর্ম দরকার পড়বে, অ্যারেঞ্জের যে বিষয়টা এটা হচ্ছে আমরা শর্টকাট আমরা ইউজ করবো কিবোর্ডের মাধ্যমে। আর সিলেকশনের যে বিষয়টা এটা তো আপনারা আমাদের কাজ করতেছি না, আপনারা হয়তো যারা কাজ করে এটা ঠিক এটা মতো, মানে অ্যারেঞ্জের যে বিষয়টা সিস্টেমটা যে হিসাবটা এখানে সেম হিসাবটাই। ঠিক আছে, আর অ্যাড টু লাইব্রেরি হচ্ছে আপনার যদি ক্রিয়েটিভ ক্লাউডে লগ ইন করা থাকে তাহলে আপনি একটু অ্যাড টু লাইব্রেরি মানে এখানে একটা কিছু ফাইল রাখার সুবিধা পাবেন। ঠিক আছে, কালেক্ট ফর এক্সপোর্ট মানে হচ্ছে অ্যাজ এ সিঙ্গেল অ্যাসেট, এটা হচ্ছে অ্যাপ ইউআই এর জন্য অ্যাসেটটা এক্সপোর্ট করার কাজে লাগে। আর সিলেকশনের ক্ষেত্রে কি কথা, যে কোন কোনগুলো আমি এক্সপোর্ট গুলো সিলেক্ট করব, আমি মনে করেন কালেক্ট ফর এক্সপোর্টের জন্য রাখলাম, কিন্তু ওইগুলোর মধ্যে কোনগুলো আমি এক্সপোর্ট করব এই ক্ষেত্রে এটা লাগবে। ঠিক আছে, সো আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে এই জিনিসটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি টেক্সের কিছু বিষয় হয়তো আমি বাদ গেছে, যেমন টেক্সের ক্ষেত্রে কিন্তু দেখেন কিছু অতিরিক্ত অংশ আছে, যেমন টেক্সটটা ফন্টটা কি ফন্ট, এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে,
এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করে দিতে পারি। তারপর হচ্ছে রিসেন্ট ফন্ট, মানে এখানে আমি কোন আগের কোন ফন্ট গুলো এই ফন্ট ইউজ করছি এই ফন্টটা এখানে চাইতেছে, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার এখানে এই অপশনটা চলে আসছে, নট রেসপন্ডিং। ওকে, এই দেখেন কালেক্ট ফন্টে ক্লিক করলে এখানে যতগুলো ফন্ট আছে সব এখানে দেখাচ্ছে, কিন্তু এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে? রিসেন্ট ফন্ট মানে হচ্ছে রিসেন্টলি আমি এই যে কি বলে এডোবি ইলাস্ট্রেটর আমি ইউজ করছি এই ধরনের ফন্ট গুলো এখানে চলে আসবে, ঠিক আছে? আর সাইজের যে বিষয়টা, ফন্টের যে সাইজটা আছে এখান থেকে আপনি চাইলে সেট করে দিতে পারেন, বা এখানে কিন্তু আছে, এখানে এখানে কিন্তু সবই আছে, তারপর আপনার এখান থেকে দিতে পারেন। কই সিলেক্ট করার পরে দেখেন এই ফন্ট সাইজ। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন এই জিনিসটা কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলে আমরা ডিজাইন করার ক্ষেত্রে এগুলো দরকার পড়বে। ক্রিয়েট আউটলাইন মানে হচ্ছে আমি এই টেক্সটটা কি, এটা একটা এডিটেবল, এটা আমি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারতেছি। কি হলো, এটা বড় নাকি? আরে ডিফেন্স লাগে যাচ্ছে, আমারটা সমস্যা নাকি না, বুঝলাম না। ওকে, আচ্ছা এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফন্ট, আমি তো চাইলে এখানে তো লিখতে পারি, দেখেন আমি এখানে চাইলে এডিট করতে পারি, মানে এটা কি এডিটেবল। এটাকে আমি এডিটেবলটা নষ্ট করে দেবো, বাদ করে দেবো, এবং এটা ফন্ট হিসাব আসবে না। এটা কিভাবে করব, আমি এটা করব আপনার ক্রিয়েট আউটলাইন, যেটা হচ্ছে কন্ট্রোল কি, কন্ট্রোল শিফট ও, এটা হচ্ছে আপনার কোন আউটলাইন করা। এই দেখেন আমি আবার এটা আনডু করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, কন্ট্রোল কন্ট্রোল ও শিফট কন্ট্রোল ও, এটা দিলে আউটলাইন দিলে, এটা এখন কি, এটা কিন্তু ফন্ট না, এখন কিন্তু চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন না, এখন এটা কি ভেক্টর ফাইলে হয়ে গেছে, ঠিক আছে? এটা রাস্টার না এবং কোন ধরনের এডিটেবল না, এটা একদম ভেক্টর, এখন ইচ্ছা মতো করে ট্রাই করবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করলে এখানে অপশনগুলো চলে আসে আর কি টেক্সটের ক্ষেত্রে। আমি আরো কিছু অপশন দেখাই। এখন আসেন কিছু ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, এখানে কিন্তু এগুলো আমরা এইভাবে নেব না, এই অপশনগুলো এইভাবে নেব না, আমরা হয়তো কিবোর্ডের মধ্যে শর্টকাট করে কাজ করবো আর কি। তারপর হচ্ছে আপনার ইনসার্ট হোয়াইট স্পেস ক্যারেক্টার, এগুলো আমরা হয়তো এই যে জিনিসগুলা এখানে এগুলা বিশেষ করে কি বলে সেটা ওই ইয়ার ক্ষেত্রে লাগবে, ইলাস্ট্রেশনের ক্ষেত্রে এগুলো লাগে। আচ্ছা, ইনসার্ট ব্রেক ক্যারেক্টার এগুলো লাগবে, দিতে পারেন। তারপর ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট এটা লাগবে, এটা যখন আমরা ব্রোশিয়ার করব, ফ্লায়ার করব, এগুলোতে কিছু ডিসক্রিপশন দিতে হয়, যে এই মানে ডামি ডিসক্রিপশন দিতে হয়, ওইগুলোর জন্য আমরা এখান থেকে এই ফিল উইথ প্লেস হোল্ডার কি রকম, এই দেখেন এটা কি, আমি এখান তো টান দিয়ে এটা নিয়েছি, ঠিক আছে? এখন আসেন আমি এটা নিলাম, তো এখন নেওয়ার পর দেখেন জিনিসটা এরকম কেন, এই টেক্সট বক্স একটা নিলাম, নেওয়ার পর এখন তো লেখা আছে, লেখাটা তো আমার এখন সমস্যা করতেছে আমার পিসিটাতে, বুঝলাম না কি জন্য। আচ্ছা আমি এটা তো দেখাবো যে এখানে টেক্সট বক্সটা কাজ করতেছে না কেন। এটা হচ্ছে মানে কি, অনেকগুলো লেখা থাকে, লেখাটা কিভাবে শর্টকাটে ফুল করে দেবে লেখা, লেখার এই যে টেক্সট বক্সটা, এটা আমরা করব কিসের জন্য, আমরা যখন ফ্লায়ার ব্রোশিয়ার এইসব এই টাইপের জিনিস ডিজাইন করতে যাবো তখন এগুলো আমাদের দরকার পড়বে। আচ্ছা, ট্রান্সফর্মে বাকি সব বিষয় ঠিক আছে। এখানে ক্রিয়েট আউটলাইন, ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, হোয়াইট স্পেস, ব্রেক ক্যারেক্টার উইথ ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, এই জিনিসগুলো আমাদের মানে এখানে নতুন আর কি। স্যার আজকে বাদ দেন, এগুলো বুঝতেছি না, আচ্ছা বুঝবেন, আপনার ভিডিওটা দেখবেন না, বেশি হয়ে গেছে আজকে। হ্যাঁ ঠিক আছে। আমি যে যে জিনিসগুলো আজকে দেখাইলাম প্রত্যেকটা জিনিস আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন, না দেখলে তো একটু বুঝতে কষ্ট হবে। আমি চাচ্ছি একটু তাড়াতাড়ি করার জন্য আর কি, এই জন্য বেশি বলার চেষ্টা করছি আজকে। আপনারা ভিডিওটা দেখবেন, না বুঝলে আমাকে অবশ্যই জানাবেন, আমি তো বলে দেবো, অথবা আমি পরের ক্লাসে কিছু জিনিস রিপিট করবো যে জিনিসগুলো আপনারা বুঝতে না পারেন, কিন্তু অবশ্যই আপনারা না চেষ্টা যদি না করেন আপনারা নিজেরা ঠকবেন। স্যার স্যার কম্পাউন্ড পার্টটা আবার একটু দেখান, ওই যে কম্পাউন্ড পাথ কালার, মানে নিচেরটার কালার চেঞ্জ হয়ে উপরে চলে আসে, আপনার মতো হয় না, আপনি আবার একটু দেখান। কম্পাউন্ড পাথের ক্ষেত্রে বলতেছেন?
ওই যে যেটা বার্গার দিয়ে করছিলেন না? না, কম্পাউন্ড পাতে না, যেটা হচ্ছে ক্লিপিং মার্কস মনে হয়। আচ্ছা, তাহলে ক্লিপিং মার্ক ছিল। কারণ হচ্ছে আর আমাদের কম্পাউন্ড পাত কম্পাউন্ড পাত সবগুলো সবসময় একই হবে হবে। হবে পাত হইতে হবে। যেমন ধরেন এটা কি, এটা হচ্ছে আপনার এই দেখেন, এটা কি নিলাম? না না, দ্বিতীয় ক্লিপিং মার্ক। হ্যাঁ, ক্লিপিং মার্কসের পরে একটা দেখালেন না বার্গারটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ওইটার কথা ও, বলতেছি। ওইটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে কম্পাউন্ড পাত করব। ক্লিপিং মার্কসের পরে একটা দেখালেন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা পাত করব প্রথমে, তারপর আমরা ক্লিপিং মার্কস করব। ধরেন আমার মনে করেন এই একটা ডিজাইন এরকম, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডিজাইন। এখন এটার আমি কি করলাম, ক্লিপিং কম্পাউন্ড পাত করব, তার মানে কি কন্ট্রোল 8, কম্পাউন্ড পাত হয়ে গেছে। এখন আমার বার্গার বার্গার কই গেল, এই বার্গারটা আনলাম। প্রথমে এটাকে কম্পাউন্ড পাত করব, তারপরে পিকচার নিয়ে আসবো। এটা কোনো আগে বিষয় না, আপনি যখন ইচ্ছে তখন আনতে পারেন, কিন্তু এটা মানে এই যে বিষয়টা আমি যে জিনিসটা দেখাই, আমি একটু করে দেখাই তাহলে বুঝবেন। সামনে আনলাম, মানে এইরকম করতে হইলে আপনাকে কোনোটা আগে করার বিষয় না, বিষয় হচ্ছে যে আপনার যে জিনিসটা দরকার, একটা হচ্ছে আপনার একটা ভেক্টর ইমেজ লাগবে, বা আপনি ভেক্টর অথবা ইমেজ লাগবে, রাস্টার ইমেজ লাগবে। আর একটা হচ্ছে কম্পাউন্ড পাথ লাগবে, কম্পাউন্ড পাথ লাগবে, এর আগে হোক পরে হোক যে কোনো সময় লাগবে, ঠিক আছে? কম্পাউন্ড পাথ হলে কম্পাউন্ড পাথের মধ্যে আমরা ক্লিপিং মার্কস করব। কথাটা বুঝতে পারছেন? দুইটাই ভেক্টর লাগবে না একটা ভেক্টর একটা রাস্টার লাগবে? এক্ষেত্রে কম্পাউন্ড করতে গেলে তো আপনার সবগুলো ভেক্টর লাগবে, আর ক্লিপিং মাস্ক করতে গেলে আপনাকে মানে ক্লিপিং মাস্ক করতে গেলে আপনাকে দুইটা ভেক্টর। স্যার ক্লিপিং মার্কস না, এটার কথাই বলতেছি, কম্পাউন্ড পাথের কথা বলতেছি, আমারটা হচ্ছে আমি না। বলি, আমি এই যে এই জিনিসটা ধরেন এইগুলা, আচ্ছা এগুলা ফিল কালার নাম, ধরেন এই যে এগুলা এখানে তিনটা কিন্তু আপনার ভেক্টর, কিন্তু আমি যদি এটা কি করলাম, একটা আপনার স্ট্রোক দিলাম, আর একটা স্ট্রোক কি বলে কিছুই দিলাম না, স্ট্রোকও দিলাম না, ভেক্টর দিলাম না, তিন রকম না, একটা কি ফিল কালার আছে, একটা কিছুই নাই, আর একটা আছে স্ট্রোক, তাই না? এখন এই তিনটা কিন্তু আপনার এডিটেবল, ঠিক আছে? মানে এডিট করতে পারবেন, ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, সাইজ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। সো এই ক্ষেত্রে তিনটাকে আপনি যদি কম্পাউন্ড করেন তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। তখন কি হবে, এটা এই প্রথমটার মতো করে বাকি সবগুলা কালার হয়ে যাবে অটোমেটিকলি। কম্পাউন্ড হওয়ার পরে কোনো প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে না, প্রত্যেকটা এক কালার হয়ে যাবে। মানে কি, কম্পাউন্ড হয়ে এটা একটা পাত হয়ে যাবে, একটা পাত, কিন্তু এটা কম্পাউন্ড পাত আর কি, পার্থক্য এটাই। যেমন ধরেন এটা একটা পাত না, কালো না, এটা কি আপনার একাধিক কালার করতে পারবেন গ্রেডিয়েন্ট ছাড়া? সলিড কালার করতে পারবেন একাধিক? সম্ভব না। এক্ষেত্রে এটা সম্ভব না। এখন এটা যদি কম্পাউন্ড পাথ হয় তখন কিন্তু হিসাব করতেছি কি, এখানে যে ক্লিপিং মার্কস করবো, আমি এটা রিলিজ করলাম আমার যে বার্গারটা, আমার বার্গার চিন্তা করতেছে যে আমার এইখানে কি আছে, এখানে কম্পাউন্ড একটা পাত আছে, তার হিসাব হচ্ছে পাত কয়টা আছে, একটা, কিন্তু পাতটা কম্পাউন্ড হোক বা সিঙ্গুলার হোক, একই কথা। কথাটা বুঝছেন? তো এখন কি করবে, এখন এটা তার মতো করে সে মার্কস করবে। এখন সে চিন্তা করতেছে না সে প্রত্যেকটা আলাদা আলাদা, এটা চিন্তা করতেছে না, সে চিন্তা করতেছে যে সবটা একটা। এখন সে যদি মার্কস করে তাহলে তার, এখন যদি সে মার্কস করে কি হবে, এই মার্কসটা হয়ে যাবে, দেখেন? ওকে, আমি মনে করি যে আপনি ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের বিষয়গুলো একদম পানির মতো চকচকে হবে। এরপরে না হলে গ্রুপে তো আছে, এবং ইভেন এর মধ্যে যদি আপনারা না করেন, আমরা তো আগামী ক্লাসে সামান্য একটু চেষ্টা করবো রিপিট করার জন্য। তবে আশা করি আপনারা একটু চেষ্টা করবেন শেখার জন্য, যাতে করে আমরা পরের ক্লাসে নতুন একটা বিষয় ধরতে পারি। কারণ অনেকগুলো বিষয় এখানে আছে, তো আমি একটু আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন বিষয়গুলো। ওকে স্যার। নয়তো কিন্তু আমি টুলসটা একদিন দেখাতে পারতাম, মেনুটা আরেকদিন দেখাতে পারতাম, অতদিন আমার সব বিষয় ছিল। দেখানো তো বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে আপনাদের বোঝানো বিষয়টা, যে আপনারা আসলে এই জিনিসটা কি করতেছে আমি বুঝতেছেন কিনা। স্যার আমার হচ্ছে কি কালার, এই কম্পাউন্ড পাত করার পরে সবগুলো কালার সেম হয়ে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা হবে, কারণ নিচেরটার সেমই কালার হবে। উপরেরটার মতো কারণ হয়ে হচ্ছে যাচ্ছে। কি, যে বললাম না, কম্পাউন্ড পাত মানে কি, কম্পাউন্ড একটা পাত, আপনার এখানে পাত হিসাব হচ্ছে একটা, এখন কম্পাউন্ড কথা মানে হচ্ছে অনেকগুলো পাত মিলে একটা পাত হয়েছে আর কি,
এই জন্য এটা হচ্ছে কম্পাউন্ড পাথ। আর একটা পাথ হওয়া মানে হচ্ছে একটা পাথের একাধিক কালার থাকে না কখনো, সলিড কালারের ক্ষেত্রে। গ্রেডিয়েন্টের কত আলাদা হিসাব, গ্রেডিয়েন্ট কিন্তু এক জিনিস, সলিড কালার এক জিনিস। যেমন এটা হচ্ছে কি সম্পূর্ণ ব্ল্যাক, একটা সলিড কালার, ঠিক আছে? এবং এটা হচ্ছে এই যেমন এটা কালার, এটা হচ্ছে একটা কালার, এটা সলিড কালার, ঠিক আছে? কথাটা বুঝেন, এটা একটা সলিড কালার, এটা একটা সলিড কালার, ঠিক আছে? আর এটা যখন আপনি কম্পাউন্ড পাথ করবেন তখন এটা হয়তো এই কালার আসবে, নয়তো এইটা এই কালার, যে কোনো একটা কালারে মুভ হবে। দেখেন, এই দেখেন এটা এই কালারে মুভ হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু এটা গ্রেডিয়েন্ট হবে না, কারণ হচ্ছে সবটা একটা হিসাব করতে, সে কিন্তু হিসাব করতেছে না যে এখানে দুইটা জিনিস, এখানে হিসাব করতে হচ্ছে একটা জিনিস। ওকে, তো সবাই তো বুঝতে পারছেন আজকের ক্লাসটা, বা বুঝতে না পারলে আপনি আশা করি ভিডিওটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাব। সেটা আপনারা চেষ্টা করবেন আর কি এই জিনিসগুলো মাথা রাখার, কারণ আমরা এগুলো স্যার আপনার কি সুন্দর ফাঁকা ফাঁকা হইলো, আপনারটা কি সুন্দর ডিজাইন হয়েছে, এরকম তো হচ্ছে না। এখন এটা হচ্ছে দুইটা কাজ করছি এখানে, কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কম্পাউন্ড পাত করলাম প্রথমে, তারপরে কম্পাউন্ড পাত দিয়ে এই বার্গারটাকে আমি মাস্ক করছি, কাজ দুইটা এখানে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি এখন। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে। প্রথমে আমি কম্পাউন্ড পাত করছি, তারপরে কম্পাউন্ড পাত দিয়ে বার্গারটাকে মাস্ক করছি, কাজ হচ্ছে এখানে দুইটা, ঠিক আছে? আমার তো এখন আপনার সেটা বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে, তাহলে আমি মেবি এখানে আজকে ক্লাসটা ক্লোজ করে দিতে পারি। আর কোন কোশ্চেন আছে? না ভাই, তথ্য রিকোয়েস্ট করতে হবে, তারপর হয়তো বা কোশ্চেন আসবে অনেকগুলো। ওকে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি ভিডিওটা হয়তো এখন ক্লোজ করে দিয়ে সাথে সাথে তুমি রেকর্ডটা হবে না, রেকর্ড করছি তো নাকি? হ্যাঁ করছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো রেকর্ডটা আপনার করে দেবো, আমি তো আপলোড করে ফজরের পরে আমি রেকর্ডটা দিয়ে দেবো আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে, আর ওই যে ক্রিয়েট আউটলাইন, এটা কি কাজে লাগে এই লেখাগুলো? লেখাগুলো আপনি লেখাগুলো কি এগুলো আপনি চাইলে কিন্তু মানে আপনার প্রিন্টে পাঠালে কিন্তু লেখাগুলো যদি আপনার এই ফন্ট, আমি যে ফন্টটা নিলাম এটা হচ্ছে মেয়াড প্রো, আবার কখনো কখনো আপনার পিসিতে পাবেন যেটা শুধু মেয়াড, ঠিক আছে? বা কোনো অন্য ফন্ট যেটা ওই পিসিতে নাই, যদি আমি এটা পাঠাই তখন এটা কিন্তু কাজ করবে না, এটা হয়তো মিসিং দেখাবে, সেম ডিজাইনটা থাকবে না, তখন ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, একটা বিষয়। আরেকটা বিষয় ও আচ্ছা, এটা আরেকটা বিষয় লেখাটা না ভাঙার জন্য। আরেকটা বিষয় হচ্ছে ফন্টকে কাস্টমাইজ করতে হয় কখনো কখনো, ফন্টকে আমি লেখাটাকে কাস্টমাইজ করতে হয়, ঠিক আছে? সো কাস্টমাইজ করতে গেলে আপনার এই ফন্টটাকে ব্যাঙ্কিং করতে হবে। আর ওই যে আরেকটা আরেকটা আছে না, যে এক্সপান্ড, ওইটা কি এটা সেম নাকি? কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, এক্সপ্যান্ড করতে বিষয় অবজেক্টে গিয়ে এক্সপান্ড। বিষয়টা সেম, এক্সপ্যান্ড করলে মানে জিনিসটাকে একবারে ভেঙে ফেলে আর কি, জিনিসটা সেম। এই দেখেন, এই যে যেটা হইছে ক্রিয়েট আউটলাইন করলে সেম জিনিসটা হয়, ঠিক আছে? তবে ক্রিয়েট আউটলাইন শুধু টেক্সট এর ক্ষেত্রে হয়, কোনো অন্য কোনো অবজেক্টের ক্ষেত্রে হয় না। এক্সপান্ড করলে কি ফন্ট ভেঙে যায়? হ্যাঁ হ্যাঁ, ফন্ট ভেঙে যায় না, সবকিছু ভেঙে যায়, সবকিছু। যেমন আমি বলতে দেখালাম না আপনাদের শ্যাডো গুলো কিভাবে ভেঙে যায়। যেমন আমি এটা কি, আমি এখানে শ্যাডো নিলাম, আমি যাই একটু আবার একটু দেখাই আপনাদের, ড্রপ শ্যাডো নিলাম, দেখেন এটা কিন্তু, এটা তো এডিট করা যায় এক্সপান্ড। এই দেখেন এটা কিন্তু শ্যাডো আছে, এই দেখেন শ্যাডো কিন্তু আছে, তাই না? এখন আমি যদি সিলেক্ট করে এক্সপ্যান্ড করে এই শ্যাডোটা পর্যন্ত ভেঙে যাবে, শ্যাডোটা কি হয়ে যাবে দেখেন, এই দেন এক্সপ্যান্ড করে আমি যদি এক্সপ্যান্ড অবজেক্ট দেই, তারপরে এই শ্যাডোটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, দেখবেন এই শ্যাডো দেখছেন, এই দেন শ্যাডোটা কি করছে, এখনো কিন্তু নাই, এটা কিন্তু ভেঙে গেছে, এখন এটা একটা ইমেজ হয়ে গেছে, রাস্টার হয়ে গেছে, ঠিক আছে? স্যার কোনটা কি কাজে লাগে? রাস্টার দুইটার ভিতরে কোনটা কি কাজে লাগে? ফিক্সড ইমেজ, যেটা কোনটা কি কাজে লাগে? রাস্টার হচ্ছে যেটা ফিক্স ইমেজ, এটা এডিট করা যায় না, ভেক্টর হচ্ছে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন, কালার দিতে পারবেন, সবকিছু করতে পারবেন। রাস্টারটা কখন আপনি চেঞ্জ এডিট করতে পারবেন না, ইয়ার মতো জাস্ট একটা ইমেজকে আপনি হয়তো ক্রপিং করতে পারবেন, মার্কসিং করতে পারবেন, এতটুকুই করতে পারবেন, আর কিছু করার উপায় নেই রাস্টার।
স্যার এক্সপান্ড করলে কি রাস্টার করে ফেলে? না না, এক্সপ্যান্ড করলে সব রাষ্ট্র করে না, কিছু জিনিস যেমন ব্যাগ আপনার শেডুলটা কি ছিল, শেডুলটা ছিল যে যে জিনিসটা এটাকে আপনার সে রাষ্ট্র করছে, এরকম আরো কিছু বিষয় আছে। আমি তো পরবর্তী ক্লাসে আস্তে আস্তে এগুলো নিয়ে আলোচনা করবো যে কোন কোন জিনিস সেক্ষেত্রে এক্সপ্যান্ড করলে রাষ্ট্র হয় আর কোন কোন জিনিসগুলো এক্সপ্যান্ড করলে এক্সপ্যান্ড মানে ভেক্টরে থাকে, আমি এগুলো নিয়ে আলোচনা করবো। কারণ এখানে আমরা আসি, কারণ এই অবজেক্টে যখন টুলস মেনু বারে যাবো, মেনু অপশনে যাবো, তখন এগুলা চলে আসবে অটোমেটিকলি। হ্যাঁ, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে আজকে আমাদের এখানে শেষ করা উচিত। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে যে বিষয়গুলো একদম না একটু বুঝতে কষ্ট হয়েছে বা আমি দ্রুত বলে ফেলছি, এক্ষেত্রে ভিডিওটা দেখলে আশা করি সমস্যা থাকবে না, আপনারা একদম সহজে বুঝতে যাবেন যে প্রত্যেকটা জিনিস আমি কি কি বলছি। ঠিক আছে, আচ্ছা ভাই। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।